সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশ অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুগণ, ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সঙ্গে যুক্ত হয়েছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1497তম পর্বে আপনাকে এই প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো নোয়াখালীর ভাই মোহাম্মদ আবিরের জীবনের, উচ্চবিত্ত পরিবারের সন্তান মোহাম্মদ আবির হোসেনের জীবনের কলিজা কাঁপানো ধর্মীয় এক শিক্ষণীয় বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল 9 বছর ধরে খাচ্ছে শাশুড়ির কবরের মাটি। পৃথিবীতে এত খাবার থাকতে একটা বউ কেন তার শাশুড়ির কবরের মাটি খেয়ে বেঁচে আছে? দেখেন, আমরা বিশ্বাস করি বা না করি, আমরা মানি বা না মানি, গোটা বাংলাদেশের প্রতিটা পরিবারে প্রতিনিয়ত হচ্ছে এক গৃহযুদ্ধ। আর সেই যুদ্ধ করছে বউ আর শাশুড়ি। হ্যাঁ, কেনই বা বউ আর শাশুড়ির মাঝে এমন যুদ্ধ? বউ যখন বউ থাকে তখন বলে আমার শাশুড়ি খারাপ, আর এই বউ যখন শাশুড়ি হয়ে যায় তখন বলে আমার বৌমা ভীষণ ভীষণ খারাপ। আমার যদি সাধ্য বা সামর্থ্য থাকতো, এই নোয়াখালীর ভাই আবিরের গল্পটা আমি প্রত্যেকটা ঘরের বউ শাশুড়িকে শোনাতাম। আমি নিশ্চিত করে বলতে পারি, এই গল্প যদি শোনে তবে প্রতিটা পরিবারে শান্তি ফিরে আসবে। সবাইকে বলবো, আবিরের এই ধর্মীয় শিক্ষণীয় গল্পটা আপনারা সবাই শুনবেন। প্রিয় বন্ধুরা, কুমিল্লার নটির বিবির মসজিদ। হ্যাঁ, কেনই বা একটা মসজিদের নাম রাখা হলো নটির মসজিদ, বেশ্যার মসজিদ? আর এক বেশ্যাই বা কেন একটা মসজিদ নির্মাণ করবে? এই নটির বিবির মসজিদ শুধু কুমিল্লায় নয়, গোটা বাংলাদেশ সহ বাংলাদেশের বাইরে থেকেও হাজারে হাজারে মানুষ ছুটে আসে এই নটির বিবির মসজিদ দেখার জন্য। যে মসজিদের ইতিহাস কাঁদিয়েছে লাখো মানুষকে, যে মসজিদের ইতিহাস শুনে আমি নিজেও অজরে কান্না করেছি। যারা এখন পর্যন্ত নটির বিবির মসজিদের সেই দৃশ্য, সেই কাহিনী শোনেননি, তাদেরকে অনুরোধ করব ভিডিওর এই আই বাটনে ক্লিক করে অথবা এই ভিডিওর ডেসক্রিপশনে গিয়ে কিংবা এই ভিডিওটা শেষ করে আপনি অবশ্যই নটির বিবির ওই ধর্মীয় ইতিহাস, ধর্মীয় মসজিদটা অবশ্যই দেখবেন। এটা সবার কাছে আমার বিনীত অনুরোধ রইল। এবং আজকের গল্প শুনে নোয়াখালীর ভাই আবিরকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আবির হোসেন, আমার বাড়ি নোয়াখালী। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি আর আমার মা আছে, আর কেউ নেই। নোয়াখালী শহরের অদূরের সবুজ শ্যামলে ঘেরা কোনো এক অজপাড়া গায়ে আমাদের পরিবারটা ছিল এক উচ্চবিত্ত পরিবার। আমার বাবা পেশায় ছিলেন একজন সরকারি কর্মকর্তা। আমার বাবা সরকারি চাকরি করা অবস্থায় মৃত্যুবরণ করেন। বাবার মৃত্যুর পরে আমার মাই আমাকে কোলে পিঠে করে মানুষ করে। আমার বাবার ছিল এক উচ্চবিত্ত পরিবার। আমার দাদা ছিলেন আমাদের সেই এলাকারই এক প্রতাপশালী রাজা বা এক ধর্মীয় হুজুর বলা চলে। আমার দাদা একমাত্র ব্যক্তি ছিলেন যিনি ওই গ্রামে সর্বপ্রথম হজ করেছিলেন, এবং আমার ওই দাদার নামের উপরে সেই বাড়ির নামও রাখা হয় হাজি বাড়ি। আমার দাদার ছিল অগাধ সয় সম্পত্তি এবং ছিল অনেক সুখ্যাতিও। আমার বাবা আমার মাকে ভালোবেসে বিয়ে করে। আমার মা ছিলেন একজন হিন্দু ধর্মাবলম্বী মহিলা। একজন হিন্দু মহিলাকে বিয়ে করার কারণে আমার দাদা দাদি আমার বাবাকে ঘর থেকে বের করে দেয়। এই পরিবারে আমার মাকে ফিরিয়ে নেওয়ার জন্য আমার বাবা আমার মাকে মুসলিম বানায়। আমার মা যদিও কলমা পড়ে মুসলিম ধর্ম গ্রহণ করে, কিন্তু সে তার শ্বশুরবাড়িতে আর যেতে পারেনি। আমার দাদা দাদি আমার বাবাকে তেজ্যপুত্র ঘোষণা করে, এবং এরপর থেকে আমার বাবা আর মা আর কোনোদিনও তাদের গ্রামের বাড়িতে যায়নি। এরপরেই আমার বাবা নতুন করে জায়গা কিনে বাড়ি বানায় এবং সেখানে আমার মাকে নিয়ে থাকতে শুরু করে। একটা পর্যায়ে আমি দুনিয়াতে আসি। আমার বাবা মায়ের অসীম ভালোবাসায় আমার শৈশবের দিনগুলো বেশ ভালোই কাটে, আলহামদুলিল্লাহ। এরকম করেই 1 দিন 2 দিন 3 দিন করে পার হচ্ছিল। আমার বয়স যখন আনুমানিক 5 থেকে 6 বছরের কাছাকাছি, সেই মুহূর্তে এক সড়ক দুর্ঘটনায় হঠাৎ করেই আমার বাবা মৃত্যুবরণ করেন। আমি তখন স্কুলে ছিলাম। আমি তখন আসলেই বুঝতাম না যে মৃত্যু কী। আমি বুঝতে পারি আমার বাবা মারা গেছে এবং আমার বাবার লাশ বাড়িতে নিয়ে আসা হয়েছে। আমার বাবার লাশ আনার পরে আমাদের তো তেমন কোনো আত্মীয় স্বজন ছিল না, এবং আমার দাদা দাদি পর্যন্ত আমার বাবার লাশ দেখার জন্য আসেনি। আমার বাবার মৃত্যুর পরে আমার দাদা দাদির কাছে খবর পাঠানো হয়েছিল যে বাবা মারা গেছে, কিন্তু আমার দাদা দাদি বা আমার কাকা ফুফি কেউই আমার বাবার মরা মুখটাও দেখতে আসেনি। আমার মায়ের তত্ত্বাবধানে এবং আমি ছিলাম আমার বাবাকে দাফন করে ফেলেছি। আমার ঠিক আদো আদো মনে আছে, আমার বাবা দেখতে খুবই সুন্দর ছিলেন, উঁচে লম্বায়, সর্বদিক থেকে দেখার মতো এক সিংহ পুরুষ ছিলেন আমার বাবা।
এবং বাবা মৃত্যুর পরে বাবার যে পেনশনের টাকা ছিল এটা আমার মা পায়, আর সেই টাকায় আমার মা টুকিটাকি কাজে লাগিয়ে আমাকে ছোটোবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করে। আমার বাবা মারা যাওয়ার পরেও কোনোদিনও আমার দাদা দাদি আমার চেহারাটা পর্যন্ত দেখতে আসেনি। আমি কেমন হয়েছি আমাকে নিয়ে তাদের কোনোই ইচ্ছা উদ্বেগ কোনো কিছুই ছিল না, এবং আজ অবধি পর্যন্ত আমি আমার দাদা দাদির ভিটায় যেতে পারি না। যাই হোক, এরকম করে আমি আস্তে আস্তে করে বড় হচ্ছিলাম, আস্তে আস্তে করে আমার দিন আর রাতগুলো কাটতেছিল। আমার মা সবসময় একটা কথা বলতো, আমার মায়ের খুব ঘনিষ্ঠ একটা বান্ধবী ছিল এবং সেই মেয়েটাও মুসলিম ছিল। মূলত সেই মেয়েটার কারণেই আমার মাকে আমার বাবা আমার মাকে বিয়ে করতে পারে। ওনার নাম ছিল মাজেদা। তো ওই মাজেদা ছিল আমার মায়ের খুব ঘনিষ্ঠ বান্ধবী। আমার মায়ের খুব ঘনিষ্ঠ বান্ধবী ছিল এবং এই মাজেদা রাজধানী শহর ঢাকাতে কী জানি কি কাজ করতো। মাঝে মাঝে 2-3 মাস পর পর আমাদের বাড়িতে বেড়াতে আসতো মাজেদা বেগম এবং তার মেয়ে। আমার মা যখনই মাজেদা আসতো তখনই প্রচণ্ড রকমের খুশি হতো। আমরা যেমনই খাইতাম, তবে মাজেদা খালা যদি আমাদের বাড়িতে আসতো আমার মায়ের রান্নাবান্নার হিড়িক লেগে যেত এবং আম্মা মাজেদা খালাকে অনেক ভালোবাসতেন। এমন করেই একটা পর্যায়ে আমি জানতে পারি মাজেদা খালা মূলত ঢাকাতে একটা গার্মেন্টস বা একটা কোম্পানিতে চাকরি করে এবং তিনার পারিবারিক অবস্থাও খুব একটা ভালো ছিল না। মাজেদা খালাও আমার মায়ের মতোই অসহায় ছিলেন। মাজেদা খালার স্বামীও মারা গেছে। আমার মায়ের সঙ্গে মাজেদা খালার ছিল এক অন্তরঙ্গর সম্পর্ক। এমন করতে করতে আমি একটা সময় এসএসসি পাশ করি। আমার এসএসসি রেজাল্ট অত্যাধিক ভালো হয় এবং এসএসসি রেজাল্ট ভালো হওয়ার পরে আমার মা তখন আমাকে নোয়াখালী শহরেরই একটা খুব সুনামধন্য কলেজে ভর্তি করে। আমি সেই কলেজে পড়াশোনা করতাম। আমার মা বাড়িতে একাই থাকতো। মা যখনই সময় পাইতো মাঝে মাঝে মা নোয়াখালী থেকে ঢাকায় চলে যেত ওই মাজেদা খালার বাসায়। আমার মায়ের যাওয়ার একটাই জায়গা ছিল, আর সেটা হলো মাজেদা খালার ঘর। আর আমার মায়ের একটাই আপন মানুষ ছিল, সেটা ছিল মাজেদা খালা। এরকম করে আমি তখন ইন্টারমিডিয়েটে যখন পড়ি, ইন্টার সেকেন্ড ইয়ারে পড়া অবস্থায় হঠাৎ করে আমার মায়ের মুখে আমি জানতে পারি ওই মাজেদা খালা নাকি ক্যান্সার হয়েছে। এবং এটা জানার পরে আমার মা কান্না থামাতে পারতেছিল না। আমার মা মাজেদা খালাকে অনেক অনেক বেশি ভালোবাসতো এবং মাজেদা খালার ক্যান্সার হয়েছে জেনে আমার মা কান্নাকাটি করতে শুরু করলো। একটা পর্যায়ে দেখা গেল আমরা ওই মাজেদা খালাকে দেখার জন্য ঢাকায় যাই। তখন মাজেদা খালার এই দুনিয়াতে আপন বলতে কেউই ছিল না, শুধু ছিল তার একমাত্র একটা মেয়ে, এবং ওই মেয়েটারও বয়স ঠিক ততটা বেশি হয়নি ওই সময়তে। তো মাজেদা খালা তখন আমার মাকে কান্নাকাটি করে বলল, আমি তো বোন যে কোনো সময় মারা যেতে পারি, ডাক্তার তো আমাকে ভরসা দেয় নাই, আমি যদি মরে যাই তুমি বোন আমার মেয়েটারে দেখো। তার মেয়েটার নাম ছিল মুক্তা। বলল, তুমি একটু মুক্তারে দেখো, অন্তত মুক্তারে তুমি দেখে শুনে একটা ভালো বিয়ে দিও। এগুলো বলতে বলতে মাজেদা খালা আমার মায়ের হাত ধরে খুবই কান্না করে। এমন করে প্রায় 1 সপ্তাহের মাঝেই হঠাৎ করে মাজেদা খালার মৃত্যুর সংবাদ আসে আমার মায়ের কানে। আমার মা পাগলের মতো নোয়াখালী থেকে ঢাকায় ছুটে যায়। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, তার ওই মাজেদা খালাকে আমার মা এতটাই ভালোবাসতো যে আমার মা ওই মাজেদা খালাকে আমাদের বাড়ির পিছনে মাটি দেয়, যেখানে আমার আব্বাকে দাফন করা হয় সেই কবরস্থানে আমার মা মাজেদা খালাকে দাফন করে। এবং মাজেদা খালাকে দাফন করার পরে মাজেদা খালার মেয়েকে আমার মা সম্পূর্ণ নিজের মেয়ের মতো করে কোলেপিঠে করে মানুষ করে। আমি আমার মায়ের মুখে শুনেছিলাম আমারও নাকি একটা বোন ছিল। জন্ম হবার প্রায় 3 ঘন্টা পরে আমার ওই বোনটা নাকি মারা যায়। আমার মা সবসময় বলতো যে মাজেদার ঘরে যে ফুটফুটে শিশু বা যে মুক্তা আসছে, মুক্তাই আমার সন্তান হয়ে দুনিয়াতে আসছে। আমার সন্তান মরে গিয়ে ওই তোর মাজেদা খালার পেটে মুক্তা হয়ে দুনিয়াতে আসছে। এই কথাগুলো আমার মা সবসময় বলতো আর এই কথাগুলো আমি শুনতাম। যাই হোক, মুক্তা আমাদের পরিবার আসার পরে মুক্তা খুব ভালোভাবেই আছে। এইটা সত্যি যে মুক্তা আমার মাকে অনেক আদর যত্ন করতো। আমার মায়ের কোনো কিছু হলে মুক্তা যেন পাগল হয়ে যেত, মাকে খুব বেশি টেক কেয়ার করতো এবং মাও মুক্তাকে অনেক বেশি ভালোবাসতো। দুজনের মাঝে এমন প্রেম আর ভালোবাসা দেখে আমি সত্যিই মুগ্ধ হয়ে গেলাম। আমার ভিতরে মনে হলো যে মাজেদা খালার মেয়ে মুক্তা সত্যি আমার মায়ের জন্য এক আশীর্বাদ হয়ে এসেছে। মুক্তার সঙ্গে আমার মা হেলে দুলে এখানে সেখানে অনেক জায়গায় যাইতো এবং মুক্তাও আমার মায়ের সঙ্গে খুব কঠিনভাবে মিশেছিল। মুক্তা কিন্তু পড়াশোনা করতো না, ঢাকায় যখন থাকতো তখনই সে পড়াশোনা করে নাই। তো নোয়াখালীতে আসার পরে আমি যদিও মাকে বলছিলাম যে ওরা একটি স্কুলে ভর্তি করো, ও পড়াশোনা করুক, কিন্তু ও আসলে পড়াশোনা করেনি। ও যথেষ্ট পরিমাণের চঞ্চল স্বভাবী একটা মেয়ে ছিল, কাউকে মানতো না, কাউকে শুনতো না এবং যখন যা করতে মন চাইতো মুক্তা তাই করত। এরকমভাবেই মুক্তার দিন আর রাতগুলো কাটতে থাকে নোয়াখালীর আমাদের ওই প্রত্যন্ত এলাকাতে। তো আমি তখন ইন্টারমিডিয়েট পাশ করি, ইন্টারের রেজাল্ট আউট হয়। ইন্টার পাশ করার পরেই আমি তখন চিন্তা করতেছিলাম যে আমি একটা কোনো চাকরি বাকরি করব এবং তার পাশাপাশি পড়াশোনা করব।
তো আসলে আমার যে পরিবার এবং সত্যি আমার পরিবার যে একেবারেই দুর্বল তা কিন্তু নয়। আমার বাবার এখনও ব্যাংকে অনেক টাকা আছে। তা আমি তখন এরকম চিন্তাভাবনা করলাম যে সরকারি চাকরির জন্য যেখানেই যাই সেখানেই ঘোষ লাগে। আর বড় কথা হচ্ছে আমি তো গ্র্যাজুয়েশন করি নাই, যার জন্য চাকরি পাওয়াটাও আমার জন্য বেশ কঠিন হয়ে যাচ্ছিল। তারপরেও 1 দিন 2 দিন 3 দিন করে হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছিলাম কোথাও কোনো চাকরির সন্ধান পাওয়া যায় কিনা। এই করতে করতে আমি তখন একটা বেসরকারি কোম্পানিতে চাকরি পাই, তবে সেটা নোয়াখালীর অনেক দূরে, মানে নোয়াখালী শহর থেকে অনেক দূরে, আমার বাসা থেকে অনেক দূরে। তো আমি তখন মাকে বললাম যে মা, আমি একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব এবং বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করব, তার পাশাপাশি মানে আমি চিন্তা করতেছিলাম অনার্স করলে তো সবসময় ক্লাস করা লাগবে এবং বিশ্ববিদ্যালয়ে যাওয়া লাগবে, যার জন্য আমি পরিকল্পনা আমি ডিগ্রি করব। যখন আমি ডিগ্রি করব তাহলে সবসময় বিশ্ববিদ্যালয়ে যাওয়া লাগবে না, আমি ডিগ্রির পাশাপাশি একটা চাকরি চালিয়ে যেতে পারবো। তো ওই বেসরকারি কোম্পানিতে আমি তখন চাকরি নেই এবং মাকে বললাম যে মা, আমি এখান থেকে চলে যাব। তো সেই জায়গা থেকে আমি তখন ওই বেসরকারি কোম্পানিতে চাকরি করার জন্য নোয়াখালী শহর থেকে চলে গেছি অনেক দূরের অন্য একটা উপজেলাতে। তো সেখানে গিয়ে চাকরি করে ডিগ্রিতে পড়াশোনা করতেছি। এমতো অবস্থায় বাড়ি থেকে আমার তো কিছু মানে পোলাপানের সাথে সম্পর্ক আছে, আমাদের গ্রামের আশেপাশের অনেকের সাথে ভালো সম্পর্ক। সেখান থেকে অনেক পোলাপান আমাকে ফোন করে বলে যে আবির ভাই, এই ঘটনা মাঝে মাঝে ঢাকা থেকে অনেক ছেলেফেলেরা আপনাদের বাড়িতে আসে, এদের নাম জানি না, ঠিকানা জানি না, এরা আসে এবং এসে এরা রাতের বেলায় স্পিকার বাজায়, মিউজিক বাজায় এবং আপনার যে বোন আছে মুক্তারে নিয়ে মানে একদম উল্টা পাল্টাভাবে রাস্তাঘাটে চলাফেরা করে, অনেকেই মুক্তাকে কোলে নিয়ে নেয়। এটা তো একটা গ্রাম এবং এই গ্রামে এই সমস্ত কাজ কারবার, এটা আসলেই ভাই ভালো দেখায় না, আপনি যদি বিষয়টা একটু দেখতেন। তা আমি তখন আমার মাকে বলতাম ফোন করে যে মা, এমন এমন ঘটনা, মুক্তার নামে গ্রাম থেকে অনেকে আমাকে ফোন করে এবং মুক্তা নাকি উল্টাপাল্টা চলাফেরা করে, এটা ওইটা করে, এটা তো আমার ঠিক না, আমরা তো গ্রামে বসবাস করি, মানুষ তো খারাপ বলবে, তুমি মুক্তাকে একটু শাসিয়ে দাও, ও যাতে ভালো করে চলাফেরা করে। ও মা, এই কথা আমি আমার মাকে ভালোর জন্য বুঝাইলাম, কিন্তু আমার মা তার উল্টা বুঝলো। আমার মা উল্টা আমাকে গালাগালি করতে শুরু করলো। হ্যাঁ, কে বলে, কিভাবে বলে? মুক্তার চলাফেরা সম্পূর্ণই ঠিক আছে, মুক্তা কোনো খারাপ মেয়ে না, মুক্তা ভালো মেয়ে। তো আমি তখন মাকে বলতাম যে তাহলে আমাদের বাড়িতে কে আসে? মা বলে ঢাকা থেকে মুক্তার বন্ধু বান্ধব আসে। আমি তখন মাকে বললাম যে মা, মুক্তার মা করতো একটা বেসরকারি কোম্পানি, বা এক কথায় বলতে গেলে মুক্তার মা একটা বাসায় কাজ করতো, মানে এরকম একটা অবস্থানের মহিলা ছিল। তো সেই মহিলার মেয়ে মুক্তা, সে তো খুব বেশি দূর পড়াশোনা করেনি। তা এইরকম একটা মেয়েরে দেখার জন্য বা এইরকম একটা মেয়ের এমন ওয়েস্টার্ন ছেলে মেয়ে ফ্রেন্ড হবে, তা তো আমার কাছে সত্যি অন্যরকম লাগতেছিল। যাই হোক, আমি আর এই বিষয়টা নিয়ে কথাবার্তা বাড়াইলাম না, কারণ মা সবসময় মুক্তার সাপোর্টে থাকে। মানে মায়ের কথা হচ্ছে মুক্তা যাই করবে, যেটাই করবে, মুক্তার জন্য 7 খুন মাপ। মুক্তা যদি ঘরের ভিতরে নর্তকীগিরিও করে, এত আমার মায়ের কোনো কিছু যায় আসে না। এই দুঃখ এবং এই কষ্ট নিয়ে আমি মাঝে মাঝে গ্রামে যাইতাম। যখনই গ্রামে যাইতাম এবং গ্রামে যাওয়ার পরে অনেকের সঙ্গে কথাবার্তা বলতাম, সবাই বলতো ভাই, আপনার বোন মুক্তা যেভাবে গ্রামে চলাফেরা করে, এইটা আসলেই ভালো দেখে না। ও হাফ প্যান্ট পরে চলে, ও টি শার্ট গায়ে দেয় এবং মাঝে মাঝে সাইকেল চালায় এবং রাস্তাঘাটে কেমন যে করে ভাই, এগুলো আসলে বলার মতো না। আমরা তো একটা গ্রামে বসবাস করি এবং আমরা সবাই সেই গ্রামের মানুষ। তো ভাই, এইটা আসলে ভালো দেখে না, যদি আপনি মেহেরবানি করে আপনার বোনটাকে একটু বুঝাইতেন, ওই যদি চলাফেরাটা একটু ঠিকঠাক করতো। তো আমি আসলে কি করব, ওর তো আমি কোনো কিছু বলে লাভ নাই। ওই ঢাকায় ছিল, ঢাকায় যেই সমস্ত কাপড় চোপড় পরতো, যেমনভাবে চলাফেরা করতো, নোয়াখালী আসার পরে ওর চলাফেরার কোনো পরিবর্তন হয়নি, সে ঠিক একইভাবে চলাফেরা করে। এখানে আরেকটা বিষয় বলে রাখা ভালো, মুক্তারও কিন্তু পরিবার ছিল, মানে মুক্তার দাদা দাদি আছে, মুক্তার নানা নানি আছে, কিন্তু কেন জানি মুক্তার মা তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখেনি। এর কারণ কি সেটা আমি এখনও জানি না। এবং মুক্তার মা সম্পূর্ণ মুক্তাকে নিয়ে ঢাকায় ভাড়া থাকতো এবং মুক্তার মা মৃত্যুর পরেও মুক্তার দায়িত্ব তার দাদা দাদি নানা নানি কেউই নেয়নি এবং সে আজ পর্যন্ত কখনোই তার পরিবার পরিজনের কথা মুখ থেকে বেরও করে না। শুধু তার মাকে মিস করে, মাঝে মাঝে মায়ের কবরে যায়, কবর জিয়ারাত করে এবং তার পাশাপাশি ও এই ধরনের খারাপিগুলো করে বেড়ায়। যাই হোক, এমন করে প্রায় 2 থেকে 3 মাসের মতো কেটে গেল। তো এই অবস্থার মধ্যে আমি তখন আপনার নোয়াখালীতেই চাকরি করতাম আরেকটা উপজেলাতে। সেইখানে একদিন আমার মা আমাকে ফোন দিল, তখন আনুমানিক রাত প্রায় 12:30টার মতো বাজে। তো 12:30 বাজে মা যখন আমাকে ফোন দিল, আমি একটু বিব্রত হয়ে গেলাম। কি ব্যাপার, এত রাতের বেলা মায়ের ফোন? একটু ভয় পেয়ে গেলাম রীতিমতো। আমি ফোন রিসিভ করে বললাম, কি হয়েছে মা, এত রাতের বেলায় কল দিছো কেন? মা তখন কেমন জানি একটু কান্না করতেছিল, একটু কান্না কান্না ভাব। আমি বললাম, কি হয়েছে মা, কেন কান্না করতেছো? আমি ভয় পাইতেছি। মা আমারে বলে, তুই কি কালকে দিনে 10টার দিকে একটু বাড়িতে আসতে পারবি?
তো আমার ওখান থেকে মানে যেখানে থাকি সেখান থেকে আমার বাড়িতে আসতে 1 ঘন্টার বেশি সময় লাগে না, 1 থেকে 1.5 ঘন্টা এইটুকুর মধ্যেই হয়। তো মা যখন আমাকে বললো যে তুই কি কালকের মধ্যে একটু বাড়িতে আসতে পারবি, মানে কালকে সকাল 10টার আগে, আমি একটু অবাকই হয়ে গেলাম যে হঠাৎ করে মা আমাকে এত তাড়াতাড়ি ইমিডিয়েটলি বাড়িতে আসতে বলতেছে কেন। তারপরে আমি বললাম যে ঠিক আছে মা, তুমি যদি বলো বাড়িতে আসা লাগবে তাহলে আমি আসবো, আমার কোনো প্রবলেম নাই, এবং আমি কালকে কেন, প্রয়োজনে এখনই আসবো। মা বলে না, এখন তো রাত হয়ে গেছে বেশি, এখন আসার দরকার নাই, তো কালকে সকাল 10টার আগে একটু আয়। তো এইটা বলার পরে আমি তখন কেন এটা বললো মা সেটা তো আর আমি জানি না, এবং কয়েকদিন ধরে আমি আমার সিম নাম্বারটাও চেঞ্জ করে ফেলেছি, কারণ আগের মোবাইলটা ব্যবহার করতাম, গ্রামের অনেক লোক আমাকে ফোন দিয়ে বিরক্ত করতো, মুক্তার বিষয়ে এটা ওইটা বলতো। এই জন্য নাম্বারটা চেঞ্জ করে একটা নতুন নাম্বার ব্যবহার করি, যেটা দিয়ে শুধু আমি মায়ের সঙ্গে যোগাযোগ রাখি। তো মায়ের লাইনটা কাটার পরে আমি আর চোখের পাতায় ঘুম দিতে পারতেছি না, বারবার চিন্তা করতেছি যে হঠাৎ করে কেন মা আমাকে বললো বাড়িতে যাওয়ার জন্য, বাড়িতে কি সত্যি কোনো ঘটনা ঘটেছে, কোনো সমস্যা কি হয়েছে, তাহলে মা আমাকে হঠাৎ করে বাড়িতে কেন যাইতে বলতেছে, মানে বুঝতে পারতেছিলাম না। এরপরও চিন্তা করলাম যেহেতু মা আমাকে যাইতে বলতেছে তাহলে অবশ্যই আমাকে বাড়িতে যাওয়া উচিত, এবং আমি রাতের মধ্যেই যাব। এটা বলে গফুর ভাই বলে একজন লোক আছে, আমি যেই এলাকাতে থাকতাম সেই এলাকাতে ওনার আবার মোটর সাইকেল আছে, তো উনি আমার পাশাপাশি বিল্ডিংয়ে থাকে। গফুর ভাইয়ের তখন যেহেতু হলাম, ধরে বললাম ভাই বাড়িতে তো আমার মা আর বোন একা একা থাকে, মধ্যরাতে হঠাৎ করে মা ফোন দিয়ে কান্নাকাটি করে কালকে 10টার আগে বাড়ি যেতে বলছে, আমার চোখে তো ভাই ঘুম আসতেছে না, আমার তো মনে হয় আমার মায়ের কোনো একটা সমস্যা হয়েছে, ভাই একটা কাজ করেন, বাইকটা টান দেন, তেলার টাকা আমি দিব, আমার ভাই একটু বাড়িতে নামাই দিয়ে আসেন। তো গফুর ভাইয়ের সঙ্গে আমার সম্পর্কটা খুবই ভালো ছিল, আমি বলা মাত্রই উনি আর লেট করে না, উনি মোটর সাইকেল বের করছে, এবং মোটর সাইকেলে করে আমি তখন বাড়ির পথে রওনা দিলাম। বাড়ি আসতে আসতে প্রায় রাত 2টা থেকে 3টার মতো বেজে গেছে, এবং মোটর সাইকেলের আলো দেখে আমার মা ঘরের দরজা খুলেছে। মা ঘরের দরজা খুলে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। এত রাতের বেলায় আমারে মা বলে, কী রে এত রাতের বেলায় তুই কেন আসলি? আমি বললাম মা তুমি বললা সকাল 10টার আগে আসার জন্য, আমার চোখে তোমার ঘুম দিতে পারি না, কি হয়েছে তোমার, মনের ভিতরে একটা ভয় কাজ করতেছে, তাই তোমার তাড়াতাড়ি ছুটে এসেছি তোমাকে দেখার জন্য, কি হয়েছে? আমার মা তখন কোনো কিছু বলে না, তবে মা অনেক গম্ভীর হয়ে আছে, মানে খুবই গম্ভীর হয়ে আছে। আমি মারে বললাম মা চলো ঘরে চলো। গফুর ভাইরে তখন আমি বললাম ভাই আপনি থাইকা যান। গফুর ভাই বলে যে না আমি থাকবো না ভাই, আমি চলে যাই, কালকে আমার ডিউটি আছে। উনি আবার চাকরি করে আলাদা একটা কোম্পানিতে, তো সকালবেলা না ডিউটি আছে, উনি বলো সকালে আমার ডিউটি আছে ভাই, আমি চলে যাই, আপনি আন্টির সঙ্গে কথাবার্তা বলেন, আর যদি কোনো প্রবলেম হয় আমাকে ফোন দিন, আমি আসবো। তো এই কথা বলে গফুর ভাই তখন চলে গেল। মা তখন আমাকে নিয়ে বারান্দায় বসছে। বসার পর আমি বললাম মা কি হয়েছে তোমার, তুমি এরকম চিন্তা ভাবনা করতেছো কেন, আমার কাছে বলো তুমি কী নিয়ে ভাবতেছো, আর মুক্তা কোথায়? আমার মা তখন কিছুই বলে না, একদম চুপ করে আছে। আমি বারবার জিজ্ঞেস করতেছি, ও মা তুমি এরকম রাগ করে থেকো না তো, আমার কাছে বলো কি হয়েছে, আমি তো তোমারই সন্তান, আমাকে না বললে তুমি কাকে বলবা, মুক্তা কোথায়, মুক্তা কিছু দেখতেছি না। আমার মা বলে এর কথা আর বলিস না বাবা, এর কথা আর বলিস না, এ আমার সব কিছু শেষ করে দিয়েছে। আমি বললাম এটা তো আগেই বলেছিলাম, আমি তোমাকে আগেই বলেছিলাম যে ও একটা অঘটন ঘটাবেই, কিন্তু তুমি সেদিন আমার কোনো কথা শোনো নাই, আর আজকে বলতেছো, আজকে বুঝছো, যাই হোক দেরি হলেও না বুঝতে পারছো। আমি আগেই বলছিলাম যেটা ঘরের বাইর করো, এই যদি ঘরে থাকে তাহলে আমরা এই গ্রামে থাকতে পারবো না। আমার মা আমার হাতটা ধরে বলে, আবির রে আমরা মনে হয় সত্যিই কালকে এই গ্রাম থেকে বেরিয়ে যেতে হবে। আমি বললাম কেন, এমন কি হয়েছে যে আমরা সকালে গ্রাম থেকে বেরিয়ে যাব, কি হয়েছে আমাকে বলো। মা বলে সকালবেলা 10 গ্রামের মানুষ আমার বাড়ির উঠানে আসবে। আমি বললাম এই তুমি কি বলো, সকালবেলা 10 গ্রামের মানুষ আমার বাড়ির উঠানে কেন, আমার বাড়ি থেকে বিয়ে লাগছে? আমার মা বলে না বিয়ে লাগে নাই, তোর বোন মুক্তার দরবার করার জন্য আসবে। আমি তখন বললাম মুক্তা এমন কি করেছে যে 10 গ্রামের মানুষ আমার বাড়ির উঠানে আসবে মুক্তার দরবার করার জন্য? আমার মা বলে মুক্তার পেটে এক অবৈধ সন্তান এসেছে। আমি বললাম মানি, এটা তুমি কি বলতেছো? মুক্তার পেটে অবৈধ সন্তান? মুক্তাকে তো আমরা কোনো বিয়েও দিই না, ওর কোনো বিয়ে শাদী হয়নি, তাহলে ওর পেটে সন্তান আসলো কোত্থেকে? এ তুমি কি বলতেছো মা? আমার মা বলে বাজান রে, এই জন্যই তো আমি বাধ্য হয়ে ধরে ফোন দিয়েছি। এই ঘটনা আজকে প্রায় 2 দিন ধরে, আমি 2 দিনের মাঝে এটা ধামা চাপা দেওয়ার অনেক চেষ্টা করেছি, অনেকভাবে চেষ্টা করেছি এটা বন্ধ করার জন্য, কিন্তু আমি পারি নাই বাবা। এটার পিছনে গ্রামের অনেক বড় বড় মানুষ লেগে গেছে, অনেক বড় বড় মানুষের হাত এই বিষয়ের উপরে পড়ছে, যার কারণে আমি চেষ্টা করিও এটা থেকে কোনো রফা তফা বের করতে পারি নাই। বাজান রে যদি পারোস কিছু একটা কর, আমার আর সহ্য হচ্ছে না। আমি বলি তুমি আমাকে বিস্তারিত খুলে বলো তোমার কী হয়েছে, না বললে তো আর আমি বুঝবো না, আমাকে বলো তোমা আমি শুনি কী হয়েছে। মা তখন অশ্রুসিগ্ধ চোখে আমাকে বলে, বাবা রে
এই তো বাইরে থেকে ছেলে ফেলে আসতো ঘরে, আমি তো কিছু মনে করতাম না, ভাবতাম ছোট একটা মেয়ে, ওর মা মারা গেছে, বাপও নাই, আপন বলতে কেউই নেই, বন্ধুবান্ধবরা আসে আড্ডাবাজি করে, আমি কোনো কিছু ভাবি নাই। হঠাৎ করে গত পরশু দিনে আমাদের বাড়িতে চেয়ারম্যান আসছে, হাকিম চেয়ারম্যান আমাদের বাড়িতে এসে বলতেছে, আমারে বলতেছে আপনার মেয়ের এক ঘটনা ঘটছে। আমি বললাম কী ঘটনা? বলে আপনার মেয়ে পেটের বাচ্চা অপারেশন করার জন্য হসপিটালে গেছে, এবং হসপিটালে যাওয়ার পরে হসপিটালের ডিউটিতে যে ডাক্তার আছে সে ধইরা আমাকে ফোন করছে। আমি গেলাম, আমার সঙ্গে গ্রামের আরও কয়েকজন গেল। সেখানে যাওয়ার পর জানতে পারি এই মেয়ের পেটে বাচ্চা আছে, এবং সেই বাচ্চা বড় হয়ে গেছে অলরেডি। বাচ্চা কাটার জন্য, পেট থেকে বাচ্চা নষ্ট করার জন্য এই মেয়ে হসপিটালে গেছে। এখন আমরা গ্রামে 10 জন মিলে বসবাস করি। আপনার স্বামীও এই গ্রামের খুবই ভালো একজন মানুষ ছিলেন, যদিও বিন গ্রাম থেকে নিয়ে এই গ্রামে এসে জায়গা কিনেছে। আপনি একজন হিন্দু মহিলা ছিলেন, তারপরেও গ্রামের সবাই আপনাদেরকে অনেক সম্মান করত, শ্রদ্ধা করত, আপনাদের প্রতি সবার প্রেম ভালোবাসা ছিল। কিন্তু আপনার মেয়ে যেই নেককারজনক ঘটনা ঘটিয়েছে, এর তো কোনো ছাড় হয় না। এই মেয়েটা আজকে বহু মাস ধরে এই কাজগুলো করতো, বাইরের ছেলেদেরকে ঘরে আনতো, তাদের সঙ্গে নেচে গিয়ে রাস্তাঘাটে ঘুরে বেড়াতো, যা দেখে আমাদের যুব সমাজ নষ্ট হওয়ার পথে। আর শেষমেশ এই মেয়ে বিয়ে ছাড়াই পেটে সন্তান নিয়েছে। আমরা আপনাকে এই ডেট দিয়ে গেলাম, অমুক ডেটে আমরা আসবো, এবং গ্রামে 10 জন মিলে আপনার উঠানে আসবো, আপনি আমাদের বসার ব্যবস্থা করবেন, আপনার মেয়েকে ডাকবেন, এই পেটের বাচ্চা কোত্থেকে আসলো, কি তার পরিচয়, এই সব কিছু জানবো, শুনবো, এবং এরপরে আমরা সিদ্ধান্ত নিব আপনারা এই গ্রামে থাকতে পারবেন কি পারবেন না। আমি বললাম তারপর? আমার মা বলে এই কথা বলে হাকিম চেয়ারম্যান রাগ করে আমার উঠান থেকে চলে গেছে। আর আগামী দিন হচ্ছে সেই ডেট, যেই ডেটে গ্রামের 10 জন আসবে মুক্তার বিচার করার জন্য এবং মুক্তার পেটের ওই সন্তানের পরিচয়ের জন্য। আমি বললাম আপনি কি মুক্তার সঙ্গে কথা বলেছিলেন, জিজ্ঞেস করেছিলেন মুক্তার পেটের ওই অনাগত সন্তানের বাবাকে? আমার মা বলে আমি জিজ্ঞেস করেছি, অনেকবার জিজ্ঞেস করেছি, কিন্তু বাবা ও তো এই প্রশ্নের কোনো জবাব দিতে পারে না। ওরে বারবার বলি এই পেটের বাচ্চা তুই কোত্থেকে নিছিস, ও কিছুই বলে না। আমি বললাম মা, পেটের বাচ্চাও কোত্থেকে নিচ্ছে এটাও ঠিকই বলতে পারবে। একটা কাজ করো, তুমি ওরে ডাকো, এখানে আনো, এবং চুলের মুঠি ধরে যখন আমি 4টা দিব তখনও সত্যি কথা বলে দিবে। আমার মা বলে বাবারে এটা নিয়ে আর গাটাগাটি করিস না, তুই ওর গায়ে হাত দিবি, তুই তো জানিস ও কত রাগী এবং বদ মেজাজি একটা মেয়ে, ওরে মারবে, ওর গায়ে হাত দিবে, ও চিৎকার করে পুরো গ্রামের মানুষ একসাথ করে ফেলবে। এমনিই তো আমি কালকের টেনশনে বাঁচতেছি না, তুই আবার নতুন করে আমার মাথায় টেনশন দিস না বাবা। আমি তখন মারে বললাম ঠিক আছে, আমি না হয় তোমার টেনশন দিলাম না, তুমি যেমন করে বললা আমি তেমন করেই শুনে গেলাম বা তেমন করেই শুনে নিলাম। আচ্ছা মা, তাহলে এখন আমারে কি করতে হবে? তুমি আমাকে কি করতে বলতেছ? আমি কি করলে তুমি শান্ত হবা? মা বলে বাজান রে, তুই কালকে সকাল 10টা বাজে এই বিচারটা কি হবে আমি এটা নিয়ে টেনশন করতেছি, আমাকে একটা বুদ্ধি দে। আমি বললাম কালকে সকাল 10টা বাজে কী হবে? 10টায় দেখা যাবে, এবং দরবার করার জন্য কি এই গ্রামে আসবে এটাও আমি দেখব। আমি সকাল 10টাটা বিচার 10টায় করব। এখন মা আমি অনেক দূর থেকে আসছি, আমি ঘুমিয়ে যাই, এবং তুমি আমাকে সকালবেলা ডাইকা দিও, দেখি আমাদের গ্রামে মুক্তার বিচার করার জন্য কে আসে। এই বলে আমি তখন ঘরের ভিতরে ঢুকে গেলাম, হাত মুখ দিয়ে শুইতে গেছি। ফজরের আজান দিবি এমন একটা ভাবে কে জানি এসে আমার ঘরের দরজায় ঠুকঠুক করে শব্দ করতেছে। আমি দরজা খুলে দেখে আমার মায়ে দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করলাম কী ব্যাপার, তুমি ঘুমাও নাই? মা বলে বাজান রে, এই ঘটনার পরে কি আর চোখের পাতায় ঘুম আসে? আমি বললাম তো তুমি যদি সজাগ থাকো বা জেগে থাকো এতে লাভটা কি হবে? এতে তো কোনো লাভ হবে না, এতে তো বরং আরও লস হবে। আমার মা বলে একটু পরে ফজরের আজান দিবে, আল্লাহ প্রথম আসমানে এসে দাঁড়িয়েছে, বাজান রে আমি তোর কাছে একটা জিনিস চাইতে আসছি, তুই আমারে খালি হাতে ফিরিয়ে দিস না। এমন মায়ের কথা শুনে আমার হৃদয়টা তখন কেমন যেন একটা কাঁপ দিয়ে উঠলো। আরে কী ব্যাপার, মা এমন করে বলতেছে কেন? আর মা আমাকে এমন কি কথা বলতে চায় যার জন্য আল্লাহকে প্রথম আসমানে ডেকে নিয়ে আসছে? আমি বললাম ঠিক আছে মা, তুমি বলো, আমি তো তোমারই সন্তান, আমি তোমার কথা অবশ্যই শুনবো, আমি তোমার কথার বাইরে কোনো কথা বলবো না, তুমি বলো কি হয়েছে। আমার মা তখন আমারে বলতেছে, আমি চাই আগামী দিন আমি সবার কাছে বলবো যে মুক্তাকে তুই বিয়ে করেছিস আজ থেকে বহু মাস আগে। আমি বললাম মানি, এটা তুমি কি বলতেছো? আমি মুক্তারে কখন বিয়ে করলাম? মা বলে দেখ, গ্রামের মানুষ যেভাবে রেগে গেছে, গ্রামের মানুষ যদি জানতে পারে যে মুক্তার পেটের বাচ্চার বাবার কোনো পরিচয় নেই, তবে গ্রামের সবাই মুক্তাকে ওখানেই পিষে মেরে ফেলবে। মুক্তার মা মরার আগে মুক্তাকে আমার হাতে তুলে দিয়ে গেছে, বলেছে মেয়েটার ভালো মন্দ দেখার জন্য।
আমার বান্ধবীর জন্য আমি তোর বাবারে পাইছি এবং আমি আমার বান্ধবীকে দেওয়া কথা রাখতে চাই। আমি তোর কাছে অনুরোধ করে বলি, তুই গ্রামের সবার কাছে বলবি বেশ কয়েক মাস আগে মুক্তার সঙ্গে তোর বিয়ে হয়েছে এবং এরপরেটা আমি পরে করব। আমি বললাম, তার মানে মুক্তার পেটের যে বাচ্চা আছে ওই বাচ্চার বাবা তুমি আমাকে বানাই ফেলতেছ, আমি সেই বাচ্চার বাবা? আমার মা বলে, বাজানটি আমি যা বলছি তুই তাই কর, এর কথার বাইরে তুই আর একটা কথাও বলিস না, এবং পরেরটা আমি পরে সমাধা করতেছি, তুই না আমার ছেলে খোকা, আমার কথাটা শোন। আমি বললাম, মা তোমার জন্য আমি সব কিছু করতে রাজি আছি, তুমি যা বলবা আমি তোমার জন্য তাই করব, কিন্তু আজকে তুমি যেই কথাটা বলতেছো এইটা কি সত্যি তুমি ঠিক বলতেছো? আদৌ কি কথাটা ঠিক আছে? আমি যদি 10 জনের সামনে দাঁড়িয়ে এই কথাটা বলি যে মুক্তার পেটের বাচ্চার বাবা আমি, তাহলে তো গ্রামের 10 জনের কাছে মুক্তা আমার বউ হয়ে গেল, আর মুক্তার ওই পেটের অনাগত সন্তানের বাবা হয়ে গেলাম আমি। এরপর কি হবে? আমার মা বলে, এরপরে তুই মুক্তারে নিয়ে সংসার করবি। আমি বললাম, মানি? মুক্তার প্রতি তো কোনোদিন আমার ওই প্রেম ভালোবাসা আসবে না, আর আমি তো কোনোদিন ওকে ওভাবে দেখিও নাই। আমার মা তখন আমাকে বলে, তুই আমার মুখের দিকে তাকিয়ে, তোর মৃত বাবার মুখের দিকে তাকিয়ে হলেও আমার এই প্রস্তাবটা মেনে নে বাবা, আমি তোর কাছে জীবনের কিচ্ছু চাই না, তুই আমার এই কথাটা শোন। আমি তখন আর কি বলবো, আমি একদম নিরুপায় হয়ে মায়ের মুখের দিকে তাকিয়ে আছি। মায়ের ওই আকুতি, মায়ের ওই কান্না, মায়ের ওই চোখের পানি আমাকে সত্যিই নরম বানিয়ে দিয়েছে। আমি তখন মাকে বললাম যে, মা ঠিক আছে, তুমি যেটা বলবা আমি সেটাই করব। তবে মা আমাকে তখন বললো, তাহলে তুই মেল দরবার হওয়ার আগে সকালবেলায় তুই আমাকে নিয়ে মেম্বারের বাড়িতে যাবি, আর চেয়ারম্যানের বাড়িতে যাবি, আমি হাকিম চেয়ারম্যানের সঙ্গে কথা বলবো। আমার মা এই কথা বলে চলে গেল। আমি তখন কাঠের উপরে বসে আছি, মনে মনে ভাবতেছি আমার সঙ্গে এটা কি শুরু হয়েছে, মানে কি হচ্ছে আমার সঙ্গে এটা, যে মেয়ের সঙ্গে কোনোদিনও আমার কোনো কিছু হওয়ার কথাই না, এবং আমি যেটা কোনোদিনও চিন্তাও করতে পারি নাই, অথচ সেই মেয়েকে আমার ঘরের বউ বানাতে হবে, সেই মেয়ের সঙ্গে আমার থাকতে হবে। এ কেমন নির্মমতা, এ কেমন নিষ্ঠুরতা, এ কেমন কথাবার্তা। আমি সত্যি বলতে কখনো কাউকে ভালোবাসিনি, কখনো কাউকে ভালো লাগেনি। মুক্তা যেদিন আমাদের ঘরে আসছে আমি কোনোদিনও মুক্তার দিকে চোখ তুলে তাকাইও নাই, অথচ এর পরেও মুক্তার ওই অনাগত অবৈধ সন্তানের বাবা আমার মা শেষ রাতে এসে আমাকে বানিয়ে দিয়ে গেল। যাই হোক, মাকে তো ভালোবাসি, বাবা যেভাবে মরে গেল সেই তো মাই আমাকে দুনিয়াতে বাঁচিয়ে রেখেছে। মায়ের ওই প্রস্তাব আমি প্রত্যাখ্যান করব না। এরকম করতে করতে আমি শুয়েছিলাম। একটা সময় হুজুরের কণ্ঠে সকালে ফজরে আজান শুনলাম, উজু করলাম, ফজরের নামাজ পড়লাম, এবং 7টা থেকে 7:30 বেজে গেছে। তখন পর্যন্ত মুক্তা শোয়া থেকেই উঠে নাই। আমার মাকে আমি ডাক দিলাম, মা উঠছে, উঠে আমারে বলে, চল আমরা হাকিম চেয়ারম্যানের বাড়িতে যাই। মা আর আমি হাকিম চেয়ারম্যানের বাড়ির উদ্দেশ্যে হাঁটতে শুরু করলাম। ইতিমধ্যে গ্রামগঞ্জে তখন গুঞ্জন শুরু হয়ে গেছে, আজকে দিনের 11টায় দরবার হবে, 10টা থেকে 11টার মধ্যে দরবার হবে। সেই দরবারে গ্রামের মানুষ আমাদের ঘরবাড়ি ভেঙে দিবে এবং মুক্তাকে লাঠির আঘাত করে, পাথর নিক্ষেপ করে সেই গ্রামে মেরে ফেলা হবে। যাই হোক, আমরা চলে গেলাম ওই হাকিম চেয়ারম্যানের বাড়িতে। হাকিম চেয়ারম্যানের বাড়িতে যাওয়ার পরে আমার মা হাকিম চেয়ারম্যানকে নিয়ে বসে বলতেছে, ভাই আপনি তো একটু পরে আমার বাড়িতে যাবেন দরবার করার জন্য, তো আমি আপনাকে দরবারের আগে কয়েকটা কথা বলে দিতে চাই। দেখেন, আমার কথাটা সোজা সাপটা, আমার ছেলে আমার মেয়ে যা করছে তার বিচার আমি করব। একটা কথা আমি গ্রামবাসীকে জানাইনি, গ্রামের কাউকে বলিনি, হয়তো কাউকে না বলার কারণে আমার জীবনে এই সমস্যাটা দেখা দিয়েছে। মূলত আমি আজ থেকে বেশ কয়েক মাস আগে আমার ছেলের সঙ্গে, মানে আবিরের সঙ্গে আমি এই মুক্তার বিয়ে করাই দিছি। কিন্তু বিয়ে করাই দেওয়ার পরে আবির কোনোভাবেই মুক্তাকে পছন্দ করতো না, আবিরের একদমই মুক্তাকে ভালো লাগতো না। তারপরেও আমার মুখের দিকে তাকিয়ে আবির মুক্তার সঙ্গে থেকেছে, এবং কয়েকদিন থাকার পরে আবির এখান থেকে চলে যায়। ওর অন্যত্র চাকরি হয়ে সে সেখানে চলে যায়, এবং চলে যাওয়ার পরে সে প্রতিনিয়ত মুক্তার সঙ্গে ঝগড়া করে, ঝামেলা করে, এবং একটা সময় মুক্তা গর্ভবতী হয়। আবির বারবার বলে পেটের সন্তান নষ্ট করে ফেলার জন্য ওর সঙ্গে আবির থাকবে না, সংসার ভেঙে যাবে, এটা ওইটা বলতেছে। এবং একটা সময় মুক্তা রাগ এবং ক্ষোভের বশবর্তী হয়ে হসপিটালে যায় ওই পেটের বাচ্চা নষ্ট করে ফেলার জন্য। এবং আপনারা যখন জিজ্ঞেস করলেন যে পেটের বাচ্চার বাবাকে, তখনও আর আমার দিকে তাকিয়ে আবিরের কথা বলে নাই। মূলত আবিরের সঙ্গেই মুক্তার বিয়ে হয়েছে। আমার ঘরে কাবিনের পেপারও আছে, আপনি চাইলে কাবিনের পেপার দেখাতে পারি, এবং আমি নিজের হাতে আবিরা এবং মুক্তার বিয়ে পড়াই দিছি। হাকিম চেয়ারম্যান তখন আমার মায়ের মুখের দিকে তাকিয়ে বলতেছে, এইরকম একটা ঘটনা আপনি ঘটাই দিলেন, এইটা আপনি আগে বলবেন না? এটা তো আপনার অবশ্যই আগে বলা দরকার ছিল, যেহেতু আপনার ছেলে আপনি বিয়ে করাইছেন, আপনি তো আর আমাদেরকে জানাননি, বা ভালো কথা তো মেয়েটাও তো বলতে পারতো, আর আপনি তো আমাদেরকে আগ থেকে জানাইতে পারতেন। ঘটনাটা তো আসলে এতদূর পর্যন্ত গড়াতো না।
যাই হোক, যেহেতু সবাই সিদ্ধান্ত নিয়েছে আপনার বাড়ির উঠানে যাবে, আমি সবার সঙ্গে ফোনের মাধ্যমে আলোচনা করে এটা ক্যান্সেল করতেছি। তবে একটা অনুরোধ রইল, যেহেতু মেয়েটাকে নিয়ে গ্রামে একটা ঘটনা ঘটে গেছে বা গ্রামের 10 জন এটা নিয়ে বিভিন্ন ধরনের কানাঘেঁষা করতে শুরু করেছে, আপনি একজন সম্মানিত মানুষ, আপনার হাজব্যান্ড আমাদের এলাকাতে সবচেয়ে শিক্ষিত এবং নম্র, ভদ্র এবং সরকারি চাকরিজীবী মানুষ ছিল। সেই হিসাবে আপনার কাছে অনুরোধ করে বলি, আপনি যেভাবেই হোক আবির এবং মুক্তার একটা বিয়ের অনুষ্ঠান করেন, ছোটোখাটো করে হলেও একটা বিয়ের অনুষ্ঠান করেন এবং এই বিয়ের অনুষ্ঠানের মাধ্যমে এদের দুজনকে আপনি বৈধ করে ঘরে নিয়ে যান। আমার মা বলে, যেহেতু আপনি বলছেন আলহামদুলিল্লাহ, কালকের পরের দিন, মানে আজকে দিনের পরে কালকের পরের দিনে আমি আবির এবং মুক্তার বিয়ের অনুষ্ঠান করব। আমি মায়ের মুখের দিকে তাকিয়ে আসছি, মা কী বলতেছে না বলতেছে আমি কিছুই বুঝি না। এবং এই থেকে মা তখন এই মানে চেয়ারম্যানের বাড়ি থেকে আমাকে উঠাই নিয়ে আসছে। আয়শা, মা খুশিতে একদমই টুইটম্বর। আমি বলতেছি, এত খুশি তোমার মনে, এত খুশি কেন হচ্ছ? মা বলে, বাবার এই খুব টেনশন ছিল, বেশ কয়েকটা রাত ঘুমোতে পারিনি, আজকে গিয়া একটা নিবৃত্তে নীরব একটা ঘুম দিব। হ্যাঁ বললাম, ঘুম যে দিবা, আরেকজনকে বইলে আসলা কালকের পরের দিন বিয়া, তা তুমি ঘুম দিবা কেমনে? আমার মা বলে, হ্যাঁ বাবা, এটাও তো ঠিক বলেছিস, আমি তো আসলে ঘুমাতে পারবো না, কালকের পরের দিন তোর আর মুক্তার বিয়ের অনুষ্ঠান, আমি তাহলে ঘুমাবো না, চল আমরা বাড়ি যাই। মা এই বাড়ি গিয়ে লিস্টটি শুরু করলো। আমার অলরেডি চাকরি আছে, আমি কোনো ছুটি নেই কিছু নেই। এরপরও আমার ম্যানেজারকে ফোন দিয়ে বললাম যে এমন ঘটনা, হঠাৎ করে আম্মা বিয়ে ঠিক করছে এবং আমার বিয়ে আমি আসলে চাকরিতে জয়েন করতে পারবো না, মানে চাকরিতে কয়েকদিন আমি যেতে পারবো না। এছাড়া ম্যানেজারটা খুব ভালো ছিল, উনি বিষয়টা বুঝতে পারছে এবং এরপরের দিন হাতে মাত্র সময় একদিন, ভাই একদিনের ভিতরে এত মানুষ ইনভাইট করা, দাওয়াত দেওয়া, গ্রামে তো আর মানুষ কম না। এই একদিনের ভিতরে আমি যতটুকু পারছি, এই সকালবেলা গিয়ে বাজার সাজার করে টোরে খুব কষ্ট করে পরের দিন মানে চেয়ারম্যানের সঙ্গে যেদিন কথা বললো, এর পরের দিনে আমার বাড়ির উঠোনেই তখন এই মুক্তা এবং আমার বিয়ের অনুষ্ঠান উদযাপিত হয়। এবং সেদিনই রাতের বেলায়, যে রাতের বেলায় মুক্তাকে নিয়ে আমি বাড়িতে আসছিলাম এবং যেদিন আমার বিয়ে হয়, বিয়ের অনুষ্ঠান হয়, সেদিন মা গ্রামের 10 জনের সামনে মুক্তার সঙ্গে আমার আবারও বিয়ে পড়াই দেয়। সেদিন আবারও মুক্তার সঙ্গে আবারও বলতে এই প্রথমেই মুক্তার সঙ্গে আমার বিয়ে হয়। তবে গ্রামের সবাই জানলো যে দ্বিতীয়বারের মতো আমার বিয়েটা হয়েছে, কিন্তু এটাই ছিল আমার প্রথম বিয়ে। এবং এরপরে আমি মুক্তাকে নিয়ে বাসর ঘরে ঢুকলাম। বাসর ঘরে যাওয়ার পরের বিষয়টা ভাই আমার কাছে সত্যিই বিরল লাগতেছে, অবাক লাগতেছে। একটা মেয়ে এত ঘটনা ঘটাইলো, তার ঘটনার তো কোনো শেষ নাই এবং এত ঘটনা ঘটানোর পরেও না তার ভিতরে কোনো অনুশোচনা নাই। এই যে এত কিছু করলো, এত নাটক ফাটক, এত হানাই তানাই, এত কিছু করার পরেও ভাই সে একেবারে দিব্যি শান্ত সুষ্ঠুভাবে সে আমার সঙ্গে কথা বলতেছে। বাসর ঘরে একটা নর্মালি বউ যেমন করে বসে থাকে ঠিক তেমন করেই বসে আছে। তা আমি বাসর ঘরে একবার ভেবেছিলাম যে তাকে জিজ্ঞেস করবো যে মুক্তা, তোমার পেটে যে অনাগত সন্তানটা আছে, এই সন্তানের বাবাকে? তা আবার ভাবতেছি যে এই সন্তানের বাবার কথা জিজ্ঞেস করব এবং জিজ্ঞেস করলে তো চেতা যাবে, খেপা যাবে। ও হচ্ছে এরকম একটা মেয়ে, ও হাজারটা অন্যায় করবে, আপনি তাকে অপরাধী বলতে পারবেন না, ও বললে উল্টা খেপে যাবে। তো চিন্তা করলাম যে কী আর করা, যেহেতু আমাকে বলবে না বা বললে এটা আরও খারাপের দিকে যাবে, আমি আর এই বিষয়টা নিয়ে আর কোনো কথা বলতে চাইলাম না। ওকে বললাম ঠিক আছে, ওকে ফাইন, যেহেতু সন্তানের কোনো পরিচয় ওর আর কোনো কিছু না বলে আমি দিব্য ওর সঙ্গে তখন সংসারে জড়িয়ে গেলাম। আমাদের বাসরঘর হলো এবং এর পরের দিনও থেকে গেলাম। এভাবে কয়েকদিন থাকার পরেই আমি তখন বললাম যে মা, আমি চাকরিতে যাব, আমি চাকরিতে চলে যাব। পরে আমি চাকরিতে চলে গেছি, গিয়ে আমি ওখানে কাজকাম করতেছি, মার সঙ্গে মোবাইল ফোনে কথা বলতেছি। এমন করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে মা হঠাৎ করে আমাকে জানালো যে মুক্তার পেটে যে সন্তানটা ছিল, যে সন্তানের নিয়ে এত ঘটনা রটনা এত কিছু, ওই সন্তানটা নাকি প্রসব হয়েছে কিন্তু মৃত। বাচ্চাটা হওয়ার যে একটা ডেট ছিল, বাচ্চাটা হওয়ার তো একটা ডেট থাকে, ওই ডেটের আগেই হঠাৎ করে পেট ব্যথা হয়ে বাচ্চাটা বেড়ে গেছে ওর পেট থেকে এবং এইটাও ওই একটা ছোট্ট বিড়ালের বাচ্চার মতো বের হয়েছে এবং এটা মৃত। তো আমি পরে জানতে পারি যে মুক্তা এই আপনার আনারস খায়, এটা খায়, ওইটা খায়, অনেক ধরনের খাবার টাবারও খাইছে যাতে বাচ্চাটা সুষ্ঠুভাবে দুনিয়াতে না আসে বা বাচ্চাটা যাতে মারা যায়, এর আগে আর কি, আমার সঙ্গে বিয়ে হওয়ার আগে। তো তখনই খেয়ে বাচ্চাটাকে মোটামুটি আদামরা করে ফেলছে এবং এরপরে বাচ্চাটা মারা গেছে। তো বাচ্চা মারা গেল, আমি তখনও চাকরি বাকরি করতেছি। বাড়িতে আসলে এই সবসময় দেখি এই ঘটনাগুলো সবসময় দেখি, এই ঝগড়াঝাটি, মুক্তার মাঝে আমি কোনো অনুশোচনা দেখি না। হাজারটা অপরাধ করেও সে দিব্যি হেসে বেড়াচ্ছে, দিব্যি গেয়ে বেড়াচ্ছে। এরকম করে সময়গুলো কাটতেছে। এবার আস্তে আস্তে করে মায়ের সঙ্গে এই মুক্তার এক কথা দুই কথা একটু কানায় একটু আপনার ঝগড়াঝাটির মতো অবস্থা হয়ে যায়।
মানে মা যদি মুক্তাকে বলে তুই রান্না কর, ও রান্না করে না। মা ওকে যেটা করতে বলে ও তার উল্টাটা করে। মানে মায়ের সঙ্গে ওর মানে সম্পর্কটা একেবারে সাপ এবং বিজির মতো হয়ে গেল। কোনোভাবেই ও মাকে সহ্য করতে পারে না, আর মাও না ওকে সহ্য করতে পারে না। এক অন্যরকম অবস্থা আমি তখন সেই পরিবারে দেখতেছি। কি করব না করব কোনো কিছুই বুঝতে পারি না। আমার একমাত্র মা, আমার তো বাবাও বেঁচে নাই। আর মাও এই মুক্তার এত লাথি খেয়েও মুক্তার পা ধরে মা তখন আসে। তো বাড়িতে যখন যাইতাম মানে আমি খুব দেখতাম যে আমি কোনো একটা জিনিস ধরেন হাতে করে ঘরে নিয়ে গেছি, মুক্তা তখন করতো কি এই জিনিসটা সে লুকিয়ে রাখতো, মানে আমার মাকে দিত না। এই কথাগুলো বলতে না ভাই আমার কলিজাটা মানে চিড়ে যাচ্ছে যে এত কিছু যেই মা মুক্তার জন্য করলো, এই মুক্তাই আমার মায়ের সঙ্গে আজকে এরকম করতেছে। মানে কোনো একটা ভালো খাবার বা কিছু একটা ধরেন আমি নিয়ে গেছি ঘরে, এইটা আমার মা মুক্তারে দিত না। তো এরকম করে করেই তখন দিন আর রাতগুলো কাটতেছে এবং মুক্তার প্রতিও আমার অন্য রকমের ঘৃণা কাজ করতেছে। ওই তো আমার আসলে ভালোই লাগতো না। আর সত্যি কথা বলতে তো আমি বিয়ে করেছি ওকে ঠিক আছে, কিন্তু আমার মায়ের মুখের দিকে তাকিয়ে সংসার করার জন্য কিন্তু আমি ওকে ভাই বিয়ে করি নাই। এরকম করে আমি তখন আবারও নোয়াখালীতে চলে গেলাম। মানে আমি যেখানে কাজ করি সে অফিসে চলে গেলাম, কাজ কাম করতেছি। ওর মোবাইলে যখনই কল করি আমি তখনই দেখি ওর নাম্বারটা অলওয়েজ বিজি পাই। মানে যখনই কল করি তখনই ব্যস্ত। তো এত ব্যস্ত থাকে নাম্বার, মায়ের ফোন করি যে মা কী ব্যাপার, মুক্তা নাম্বারে যতবার কল দিই রাত দিন মিলে সবসময় নাম্বার ব্যস্ত, ও এত কার সঙ্গে কথা বলে। আমার মা তখন কোনো কিছু বলে না। মানে মুক্তার প্রসঙ্গে কথা বলতে গেলে আম্মা একেবারে চুপ হয়ে যায়। মাকে বলি যে ও মা বলো না। আমি ঠিক আসলে বুঝতেছি না যে যখনই ফোন করি, যে সময় ফোন করি সে সময় দেখি যে মুক্তা নাম্বার ব্যস্ত ব্যস্ত ব্যস্ত। মুক্তা আসলে এই সারা রাত কার সঙ্গে কথা বলে বা সারাদিন কার সঙ্গে কথা বলে, আমার আম্মা এইসবের কোনো উত্তর বা আমাকে কোনো কিছু দেয় না। তো এরকম করে দিন আর রাতগুলো কাটতেছে এবং একটা পর্যায়ে আমি যখন বাড়িতে আসতাম ও রাতের বেলায় আমার সঙ্গে থাকতো, আমরা একসঙ্গে স্বামী স্ত্রী ঘুমাইতাম। যখনই ওর ফোন আসতো ও তখন এখান থেকে উঠে মোবাইল ফোনটা কানে দিয়ে নিয়ে আস্তে করে চলে যেত। ফোনটা আসলে মোবাইল ফোনটা নিয়ে রিসিভ করে আস্তে করে চলে যেত এবং বাইরে ফিসির 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 করে ও কথা বলতো। তো ও যে কথা বলতেছে এগুলো কিন্তু আমি বুঝতে পারতাম। তো এই জিনিসগুলো আমার মনে খুব আপনার রাগ কাজ করে তো যে কী ব্যাপার ও আমার সঙ্গে এরকমটা করে কেন। ও অন্য কোনো ছেলেদের সঙ্গে কথা বলে এবং যখনই ফোন আসে এবং ফোন আসার পরে ঘরের ভিতরে ঢুকে যায়, দরজা লাগিয়ে দেয়, দরজা লাগিয়ে ঘরের ভিতরে কথা বলে। মানে ও যে চুপিচাপি এগুলো করে আমি বুঝতেছিলাম। কয়েকদিন পরে আমি ওরে বললাম যে দেখো মুক্তা, তুমি তো আমাদের ঘরের অন্য কেউ না, তুমি আমার ঘরের বউ। তো আমি তোমার স্বামী, আমি তোমার স্বামী হওয়ার পরেও তুমি মোবাইল ফোনটাতে যখনই কল আসে তুমি আস্তে করে দৌড় দিয়ে তুমি ঘরের ভিতরে ঢুকে যাও, গোপনে চুপিসারে তুমি জানি কার সঙ্গে কথা বলো। তো মুক্তা এটা কি আদৌ ঠিক? তুমি কি এটা ঠিক করতেছো? ও আমাকে বলতেছে যে কি করতেছে, আমি কিছুই করি না। আমার ফ্রেন্ডে কল দেয়, আমার অমুকে কল দেয়, তোমাকে কল দেয়, এ কল দেয়, ও কল দেয়, মানে এগুলো আমাকে বলে। দেখো তোমাকে যেই কল দেয় যেভাবেই কল দেয় তুমি কিন্তু এগুলো ঠিক করো না। এই নিয়ে ধরেন তার সঙ্গে আমার একটু মোটামুটি ঝগড়াঝাটি হয়েছে। ঝগড়াঝাটি হওয়ার পরে আমি আবারও চাকরিতে চলে গেছি। এবার চাকরিতে চলে যাওয়ার পরে আমার মা আমাকে ফোন দিয়ে গালাগালি করতেছে, আমি তোর শখ করে বিয়ে করাইছি, আমি তোর আদর করে বিয়ে করাইছি, আমি তোর জন্য এত কিছু করছি, এর পরেও তুই কেন মুক্তার সঙ্গে ঝগড়া করবি? না, তুই মুক্তার সঙ্গে আর কখনোই ঝগড়া করতে পারবি না, মুক্তা যা বলে তাই হবে। মানে আমি বুঝি না যে আমার মা কেন আমার থেকেও বেশি সারাক্ষণ খালি মুক্তা 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 করতেই থাকে। তো কিছু বললাম না যে ঠিক আছে মা, বয়স্ক মানুষ, কোনো কথা বললে হয়তো তার মনে কষ্ট যাবে, সে রাগ করবে, তার রাগ আমি তাকে কষ্ট দিতে চাই না, আমি আর তার কোনো কিছু বলি নাই। এবার হলো কি ভাই, এইভাবে কিছুদিন কাটার পরেই হঠাৎ করে ভাই একদিন মা আমাকে ফোন দিয়ে কান্নাকাটি করতেছে। সকালবেলা আপনার ধরনের 7টা থেকে 7:30 বাজে কান্নাকাটি করতেছে। আমি তখন বললাম কী ব্যাপার, কান্নাকাটি করতেছো কেন, কী হয়েছে? মা বলে গ্রাম থেকে কি কেউ তোকে ফোন দিছে? আমি যে না, গ্রাম থেকে আমার কে ফোন দেবে এত সকালবেলা, কেউ তো আমাকে ফোন দেয় নাই, কেন কী হয়েছে? এরই মাঝে 2 দিন ধরে কিন্তু আমি মুক্তার সঙ্গে কথা বলি না, মানে রাগ করে ওকে ফোন দিই না, ওর সঙ্গে টোটালি 2 দিন ধরে কোনো যোগাযোগ নাই, কোনো কথাবার্তা নাই, আমি 2 দিন ওর সঙ্গে কোনো কথাই বলি নাই। এবং 2 দিন পরেই মা আমাকে ফোন দিয়ে এরকম সকালবেলা কান্নাকাটি করতেছে। তো কান্নাকাটি করে বলতেছে তুই বাড়িতে আসিস না, তুই কই আসিস বল, আমি একটু বাড়িতে আসবো, তো আমি তোর কাছে একটু আসবো। তাই আমি বললাম আমি তো অফিসে আছি, তোমার এই বুড়ো বয়সে আসার দরকার কি, আমিই যাই। মা বলে যে না, তোর আসার দরকার নাই, আমি আসবো। এটা বলে মা তখন লাইনটা কেটে দেয়। তো আমি চিন্তা করলাম যে এত রাতের বেলায় এত সকালবেলা মা হঠাৎ করে আমার অফিসে কেন আসবে, আমি বুঝতে পারতেছিলাম না। তো আমার পাশের ঘরের একটা কাকি আছে আর কি, আপনার কোহিনুর কাকি। আমি তখন ওই কোহিনুর কাকিরে কল দিলাম, কল দিয়ে বললাম যে কাকি, আমাদের বাড়ি থেকে কোনো ঘটনা ঘটছে, কিছু হয়েছে? হঠাৎ করে আমার মা বলতেছে যে আমার কাছে আসবে, ঘটনা কি? কোহিনুর কাকি তখন আমারে বলতেছে ক্যা, তুমি কি কিছু শোনো নাই? আমি যে না, আমি তো শুনি নাই, কি হয়েছে? কাকি তখন আমার বলে সর্বনাশ তো তোমাকে হয়ে গেছে।
আমি বললাম কি? উনি বলে তোমার বউ তো কালকে রাত্রে পালাইছে। তো আপনি বিশ্বাস করবেন, এটা শুনে সঙ্গে সঙ্গে আমি বলতেছি আলহামদুলিল্লাহ। এবং আলহামদুলিল্লাহ বলার পরে চাচি তখন দিছে হাসি দিয়ে বলতেছে যে কী বলো আবির, তুমি যে আলহামদুলিল্লাহ বলতেছো। আমি তখন চাচিরে বলতেছি চাচি আপদ বিদায় হয়েছে, আপদ বিদায় হয়েছে চাচি, আপদ বিদায় হয়েছে। এবং চাচি আমারে বলতেছে যে না 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 বাবা, এরকমটা ঠিক না, তুমি ওই বিয়ে করছো, তোমার বউ হঠাৎ করে ও হারায় গেল বা চলে গেছে অন্য ছেলের সঙ্গে, তো এটা তোমার কষ্ট পাওয়ার কথা না। আমি বললাম তোরা ভালোই বাসি নাই, যারা আমি ভালোই বাসি নাই সে মানে বেঁচে আছে কি মরে গেছে এতে তো আর আমার কোনো কিছু যায় আসে না। চাচি তখন বলে যাই হোক যেটাই হোক, এরপরও এভাবে হচ্ছে রাগ করা ঠিক না, দেখো। তা যাই হোক এরকম করে তখন আমি কাজে চলে গেছি। আমি তো জানি মা আসবে দিনের 10টার দিকে, মা তখন আসছে আমার অফিসে। এবং আসার পরে মা খুবই মন খারাপ করে আছে, আমারে বলতেছে মানে আমারে বলবে কি বলবে না। মা হয়তো বুঝতে যে আমি এখনও জানি নাই বা আমার সম্ভবত কেউ এখনও বলে নাই। তা মা যদি এরকম মানে দানাই ফানাই করতেছে বলবে এরকম একটা অবস্থা, আমি বললাম যে মা এই তুমি আসলে আমাকে এত ঘুরিয়ে পেঁচিয়ে বলার দরকার নাই, আমার তুমি সোজাসাপটাভাবে বলতে পারো যে আসলে মুক্তা পালাইছে। মা তখন আমার দিকে তাকে একদম অপলোক দৃষ্টিতে তাকে আছে, তাকে দেখে বলতেছে বাজান তোরে এই কথা কে বলছে? যে বলার বলছে মা, সমস্যা নাই, আমাকে যে বলার বলছে। মা তখন আমার হাতটা ধরে কান্না করে দেয়, কান্না করে দিয়ে বলে বাবারে আমি তোর জীবনটা নষ্ট করে দিছি, তুই আমার মাফ করে দিস। যে না মা, তুমি আমার জীবন নষ্ট করবা কেন? নষ্ট হওয়ার কি আছে? বরং তুমি একটা নষ্ট মেয়ের ঘরে জায়গা দিছো, তুমি এটা অন্যায় করছো। আর আল্লাহর রহমতে সেই নষ্ট মেয়েটা চলে গেছে আমার উপর থেকে, মানে আমার উপর থেকে আল্লাহ একটা পাপ মোচন করছে, একটা পাপ নিয়ে গেছে। আমি এতে কোনো রকমের কোনো কিছু দুঃখ পাই নাই, বরং আমি খুশি হয়েছি যে আল্লাহ যদি আমাকে এখন ভালোভাবে তোমার সঙ্গে রাখে তাতে আমি খুশি। আমার মা বলে তুই মনে কষ্ট নিস না, আমি এর থেকেও সুন্দর মেয়ে আমি তোরে বিয়ে করাবো। আমি বললাম যে না আমার মনে কোনো কষ্ট নাই, ও চলে গেছে এতে আমি আরও খুশি হয়েছি, আমি কষ্ট পাইনি। এই বলে মার সঙ্গে কথাবার্তা বলে তখন মা চলে আসলো আবার বাড়িতে। আমি আমার কাজ বাজ করতেছি, এমন করে ধরেন আপনার দিন রাত কাটতেছে। এরকম করে সময়গুলো কাটতে কাটতে আমি তখন বাড়িতে খুব একটা আসতাম না, বেশিরভাগই মার সঙ্গে ফোনে কথা বলতাম এবং বাড়িতে টাকা পাঠাইতাম, আমার খরচের জন্য টাকা পাঠাইতাম আর ফোনে কথা বলতাম, আম্মু কোথায় আছে, কেমন আছে, ঠিক আছে কিনা তার খোঁজ খবর নিতাম। এইরকম করে প্রায় আপনার 3 মাসের মতো কেটে গেল। আমি টোটালি 3 মাস বাড়িতে আসি নাই। 3 মাস পর একদিন হলো কি, মা আমারে বলতেছে, মানে আমারে বলে যে তুই একদিন বাড়িতে আয়। হঠাৎ করে আমারে বলতেছে কেন বাড়িতে আসবো, ঘটনা কি? মা বলে বাড়িতে তোর সঙ্গে কথা আছে। তো এটা বলার পরে মা যেহেতু বলছে 3 মাস পরে, তখন 3 মাস বাড়িতে জানে। 3 মাস পরে একদিন বিকালবেলা বাড়িতে গেছি। বাড়িতে যাওয়ার পরে আপনার মানে বাড়িতে গেছি বিকালবেলা, যাওয়ার পরে মা আমারে খাওয়া দিয়ে দিল, খাওয়া দাওয়া করলাম। করার পরে আমি তখন মায়ের ভিতরে কেমন জানি একটা অন্যরকম একটা মানে অবস্থান দেখতেছি, মানে কেমন জানি উনি মানে কেমন জানি একটু অন্যরকম আর কি। এই যে মা কী হয়েছে তোমার? তোমার মানে চোখ টোক দেখে মনে হচ্ছে তুমি খুব টেনশনে আসো, মানে কেমন একটা অবস্থা, আমি তো বুঝতেছি না। এবং কী হয়েছে আমার, তুমি বলো তো মা তোমার কী হয়েছে? মা তখন আমারে বলে যে না বাবা কিছুই হয় নাই, ভাল লাগতেছে না, শরীরটা জানি কেমন লাগতেছে, আমি কীরকম জানি লাগতেছে, এগুলো আমাকে বলে। তা আমি আর মায়ের কোনো কিছু বললাম না, খাওয়া দাওয়া করলাম। যে তুমি হঠাৎ করে আমারে কেন আসতে বললা, কী কারণে বললা, এটা তো তুমি আমারে বলো নাই। মা বলে আমার ভালো লাগতেছে না, মন খারাপ লাগতেছে, আমার ছেলে আমার কাছে আসবে, আমি আমার ছেলেকে দেখবো, আমি এই জন্য আসতে বলছি। কেন আমি কি বলতে পারি না? আমি বললাম না তুমি বলছো, বেশ ভালো করছো, আমার তোমার দেখতে অনেক খারাপ লাগতেছিল, তোমার দেখতে ইচ্ছে করতেছিল, আমি তোমাকে দেখতে আসছি। এই বলে মা ছেলে খাওয়া দাওয়া করে আমি রাতের বেলা তখন ঘুমাইতে গেছি। 10টা কি 10:30 বাজবে ওই সময়। মা এসে তখন আমাকে ডাকতেছে যে আবির দরজাটা খোল। আমি তখন দরজাটা খুলেই দেখতেছি কি আমার মায়ের সঙ্গে ওই মুক্তা দাঁড়ায় আছে। এবং দাঁড়ায় আসতে দেখে আমি তো অবাক, কী ব্যাপার, মায়ের সঙ্গে মুক্তা এখানে। এবং দরজা খোলার সঙ্গে সঙ্গে মা তখন মুক্তারে মাথার মধ্যে একটা থাপ্পড় দেওয়া বললো পায়ে ধর। মুক্তা এসে ভাই আমার পায়ে ধরে ফেলছে, পায়ে ধরে ও কান্না শুরু করছে, মানে একদম আস্তে আস্তে করে, খুব লাউডলি না, আস্তে আস্তে করে কান্না করতেছে। আমি বুঝতেছিলাম না যে তখন পর্যন্ত কী হইতেছে, মানে কী হচ্ছে আমার সঙ্গে। মারে বলতেছি মা এটা কি? মা তখন বলে ঘরে ঢুকছে। ঢুকার পরে মা আমার হাতে এক লাঠি দিছে, মানে অবাক কথা ভাই, মনে হয় যেন গল্প সিনেমা। আমার হাতে না এক লাঠি দিছে, লাঠি দিয়ে বলতেছে পিটা, লাঠি দিয়ে পিটা, একদম পিটা, লাশ বানাই ফেলবি পিটা, নে পিটা। আমি মায়ের মুখের দিকে তাকিয়ে আছে, মনে চিন্তা করতেছে আরে কি এরকম কেন করতেছে। আমি মাকে বললাম যে মা কী হয়েছে, তুমি এরকম করতেছো কেন? আমার হাতে লাঠি এনে দিতেছো, ওকে পিটাইতে বলতেছো, ওকে পিটাবো কেন? আর ও এত মাস পরে কোত্থেকে আসছে? মা বলে বেশি বুঝছিল, বেশি বোঝার জন্য চলে গেছে, ও একটা বেশি বুঝছে, এখন নিয়ে আসছে। না তুই মাফ করে দে। আমারে বলে এরকম করে মা হাঁপাচ্ছে। মা এমনি আমার মায়ের একটু মানে হাঁপানিতে সমস্যা ছিল, হাঁপাইতে আসে আর বলতেছে যে যা মাফ করে দে, একটু মাফ করে দে। আমি বললাম মা তুমি কি বলতেছো এগুলা?
তুমি এগুলো কী বলতেছো মা? তুমি এগুলো কেমন কথা বলতেছো? মা আমার বলে, বাজান আর কিছু বলিস না, আর লোকেরা হাসাহাসি করাইস না, গ্রামের কেউ জানবে না, কেউ শুনবে না, তুই ওরে নিয়ে শহরে চলে যা, ওরে নিয়ে শহরে চলে যা, এই গ্রামে থাকার দরকার নেই, ওরে নিয়ে শহরে চলে যা, প্রয়োজন আমিও তোর সঙ্গে শহরে চলে যাব, আমরা এই গ্রামে থাকবো না, আমরা রাতের বেলায় এই শহরে চলে যাব, তুই চল শহরে চলে যাব। আমি বললাম, এত কিছুর পরেও তুমি মুক্তারে আমার ঘরে এনে দিলা, আবার মুক্তার সঙ্গে আমাকে সংসার করতেও বলতেছ? আচ্ছা মা, তোমার কি বিবেকে একটাবারও বাধা দিচ্ছে না? মা আমাকে বলে, বাজান রে, তুই আমার মার কাট, যা খুশি তাই কর, তোর মায়ের এই কথা রাখ, আর তুই কোনো কথা বলিস না, ব্যাগ ট্যাগ সব রেডি কর, আজকে রাতে না হইলে আমরা কালকে সকালে বা কালকে রাতের হলে আমরা এই গ্রাম থেকে চলে যাবো, আমরা এই গ্রামে থাকবো না, মানে এখনই মুক্তার জন্য আমাকে গ্রাম ছেড়ে চলে যেতে হবে। তো মায়ের কথা মতো ও রাতে আমার কাছে আসছে এবং মা আইসা এই দরজা টরজা লাগিয়ে বুঝে শোনা মা চলে গেছে। আমি এখন কি করব, হাসবো না কাঁদবো? ওর মুখের দিকে তাকায় আছে, তাকায় তাকায় বলতেছি যে কোত্থেকে আসছো? এখন হলো কি ভাই, আপনি শোনেন, এত কিছু হওয়ার পরে ওই তখন কী করলো, ব্যাগ থেকে নীল পালিশ, তো আপনারা চিনেন, নীল পালিশ বের করে আঙুলের মধ্যে নীল পালিশ দিচ্ছে, আঙুলের মধ্যে নীল পালিশ দিতেছে, আর মোবাইল ফোনে আবারও কার সঙ্গে জানে কথা বলতেছে, মোবাইল ফোনে কানে কথা বলতেছে আর আঙুলের মধ্যে নীল পালিশ দিতেছে। তখন আমার রাগ আসলে অতিরিক্ত হয়ে গেছে, ওই টান দিয়ে মোবাইল ফোনটা হাত থেকে নিয়েছি, নিয়ে একটা আসার দিয়ে প্রথমে ফোনটা ভেঙে ফেলি, ফোনটা ভেঙে ফেলার পর ও দিছে চিৎকার, চিৎকার দিচ্ছে, মা আবার দৌড়ে আসছে, আইসা মা বলে দরজা খুল, দরজা খুলছে, ও মায়ের কাছে যে কান্নাকাটি শুরু করছে, আমার ফোন ভেঙে ফেলছে। এখন মা ওরে বলতেছে যে আমি তোরে কালকে আরেকটা মোবাইল ফোন কিনে দিব, তুই কান্না করিস না, কান্না করিস না। কী হচ্ছে আমার সঙ্গে আমি বুঝি না, রাগ খুব অভিমান নিয়ে ওর সঙ্গে কোনো কথা না বলে আমি তখন শুয়ে পড়ছি, ঘুমাই গেছি। সকালবেলা ঘুম থেকে উঠছি, ওইটা হাত মুখ ধুইছি, আমি কাজে চলে যাব, মানে আমার অফিসে যাব। মা আমারে বলতেছে, তুই যাবি ভালো কথা, তা 2 দিনের ভিতরে একটা বাসা ভাড়া কর, একটা বাসা ঠিক কর, 2 দিন পরে আমি আর মুক্তা চলে আসবো, আমরা এই গ্রামে থাকবো না, গ্রামের মানুষ মুক্তাকে দেখলে অনেক খারাপ কথা বলবে, আমি গ্রাম থেকে চলে যাব। তা আমি আর মায়ের কোনো কিছু বললাম না, কথা বাড়াইলাম না, আমি এখান থেকে চলে গেছি আপনার শহরে, মানে উপজেলা শহরে যেখানে আমি থাকি সেখানে চলে গেছি। সেখানে যেয়ে তখন আমি আমার মতো করে পড়ে আসি, আমার মতো করে থাকতেছি। এর ভিতরে দেখা গেলো কি যে মা সবসময় ফোন দেয় আমাকে, কী রে কী হইলো, বাসা পাইছিস, বাসা ঠিক করছিস? তো মায়ের জ্বালা সহ্য করতে না পাইরা তখন মোটামুটি আমি যেখানে থাকি সেটার পাশাপাশি বিল্ডিংয়ের নিচতলায় একটা বাসা ভাড়া করছি, নিচতলায় একটা বাসা ভাড়া করছি, এবং বাসা ভাড়া কইরা ওই বাসার মধ্যে আমি তখন আমার মতো করে এই সব কিছু ফার্নিচার টার্নিচার উঠেলাম। মা তখন এই মুক্তারে নিয়ে রাতের বেলায় ঘরের মধ্যে তালা মেরা, মানে বাড়িতে তালা মেরা তখন মা চলে আসছে, মানে ঢাকাতে চলে আসছে। তো ঢাকাতে চলে আসার মানে আপনার নোয়াখালীতে আমি যে উপজেলায় থাকি সেই উপজেলায় চলে আসছে। তা আমি তখন এই উপজেলাতে মার সঙ্গে পড়ে আসি। আও তখন করে কি এই তখনও মোবাইল ফোনে কথা, মা ওরে আবার নতুন ফোন কিনে দিছে, ফোনে কথা বলা, চোখে নীল পালিশ, মানে আঙুলে নীল পালিশ দেওয়া, ঘোরা ফেরা, শপিং করা, মানে ওর মতো করে ও বিন্দাস জীবন কাটাইতে আছে, ওর কোনো প্যারা নাই, কোনো টেনশন নাই, কোনো কিছু নেই, এরকম করে সময়গুলো কাটতেছে। কোনো বাচ্চা কাচ্চাও হচ্ছে না, কোনো কিছুই হচ্ছে না। এরকম করতে করতে একটা পর্যায়ে দেখা গেলো কি যে ও বেবি কনসেপ্ট করছে। এবার যখন বেবি কনসেপ্ট করছে, পেটে বাচ্চা আসছে, আমি তখন আলহামদুলিল্লাহ খুশি হলাম যে যাই হোক এবার যদি ও একটু শান্ত হয়। পরিশেষে আমার একটা পুত্র সন্তান হলো, আমার একটা ছেলে হয়েছে, এবং ছেলেটা দেখতে খুবই সুন্দর হয়েছে। ছেলেটা দেখার পরে আমার তখন এই মুক্তার প্রতি একটু মায়া আসছে, মানে আমার বাচ্চাটা হওয়ার পরে, ছেলেটা হওয়ার পরে ওর প্রতি মোটামুটি একটু মায়া আসছে যে আল্লাহ যদি এবার ওর একটু রহমত করে, ও যদি এবারের মতো একটু ঠিক হয়ে যায়। কিন্তু ভাই, শয়তান মসজিদে গেলেও শয়তানই থাকে, এটাই তার প্রমাণ। এরপরে যেটা দেখা গেল যে ও ওর মতো করেই এই দুষ্টমি করেই যেতেছে, দুষ্টমি করে যেতেছে। আমার মা যদি বাধা দেয়, ও উল্টা মায়ের সঙ্গে রেগে যায়, মায়ের সঙ্গে রেগে যায়। এবং এরকম করতে করতে আমি এক রাতের কথা আপনাকে বলি, এক রাতের বেলায় ওকে আমার মা কী করছে, রাতের বেলায় বলতেছে যে আমারে বলতেছে, তখন কিন্তু আমার মায়ের একটু চোখে সমস্যা দেখা দিছিল, ডাক্তার দেখাইছিলাম, ডাক্তার দেখানোর পর আমার আম্মুর চোখে একটু সমস্যা দেখা দিছে। তো মানে আম্মু টোটালি তখন চোখে দেখতে পায় না, চোখে তখন দেখতে পায় না এরকম। তো একদিন আমি অফিস থেকে আসছিলাম রাতের বেলায়, আসার পরে আমি শুয়ে আছি। তো শুয়ে থাকার পরে আমার আম্মু যে রুমে আছে ওই রুমের ভিতরে প্রচণ্ড রকমের গোবরের গন্ধ আসতেছে। মানে এটা তো একটা মানে উপজেলা শহর, তো অতটা উন্নত না। তো আম্মু রুম থেকে প্রচণ্ড রকমের গোবরের গন্ধ আসতেছে। গোবরের গন্ধ আসতেছে কোত্থেকে? আমি বললাম যে কী ব্যাপার, আম্মু রুম থেকে গোবরের গন্ধ আসতেছে কেন? তো ও তখন বলে, তোমার আম্মু রুমে গোবর দিয়ে আসছে। আমারে বলে, কেন আম্মু রুমে গোবর দিছো কেন? গোবর মানে আপনার গরুর মল থেকে আর কি। এটা কেন দিলা? বলে, তোমার আম্মু মানে পায়খানা টায়খানা করে সব নষ্ট করে ফেলে, ওখান থেকে বাজে গন্ধ আসে, এই জন্য আমি গোবর দিয়ে রাখছি। তো তোমার আম্মুর ওই মানে বাথরুমের গন্ধের চেয়েও গোবরের গন্ধ ভালো। আমি বললাম, এই মুক্তি, এটা তুমি কী বলতেছো? এবং গিয়ে দেখি যে মায়ের অবস্থা খুবই খারাপ। মা তো অন্ধ, ধরেন আপনার বাথরুমে টাথরুমে যেতে পারে না। তা আমি ওনার ধৈর্য পরিষ্কার করে আনছি।
এই সে বনবনাইতে আছে, মানে বনবন করতেছে, আমি কি এই মহিলার সেবা করব নাকি, আমি কি মহিলার সঙ্গে থাকবো নাকি, এই মহিলা এই করে, এই মহিলার সেই করে, মানে এক অন্যরকম এক অবস্থা। ও সারাক্ষণ আমার আম্মুর সঙ্গে এরকম এরকম করে। তো আমার আম্মুরও সেবা করতে পারবে না, আমার আম্মুরও এটা করতে পারবে না, আম্মুরও এটা করতে পারবে না, মানে আম্মুরও কোনো দেখাশোনা করতে পারবে না। আমি তখন বললাম যে তুমি কী বলতেছো, আমার আম্মুকে তুমি দেখতে পারবে না, এটা কোনো কথা হইলো? আমার আম্মু এখন অন্ধ হয়ে গেছে, চোখে দেখে না, তুমি আমার আম্মাকে দেখতে পারবে না কেন? আমার আম্মার জন্যই তো আমি তোমাকে বিয়ে করলাম, এবং দ্বিতীয়বারের মতো এক ছেলের সাথে পালিয়ে গেলা, সেখান থেকে আমি তোমাকে নিয়ে আসলাম। না রে ভাই, আমি ধরেন বাইরে থেকে ধরেন কোনো একটা ভালো খাবার নিয়ে আসছি, ওইটা কোনোভাবে আমার মাকে দিবে না, মানে মাকে দিবে না। এবং আমার ছেলে যদি কোনো কিছু ধরেন আমার মাকে দিতে যায়, আমার মায়ের হাতে দিলে ওই আমার মায়ের হাত থেকে ওটা কেড়ে নিয়ে আসে। মা খাবে, মা হাতে নিছে, ওইখান থেকে মায়ের হাত থেকে টান দিয়ে নিয়ে আসে, মানে মাকে খেতে দিবে না। আর কোনোভাবেও আমার মাকে সহ্যই করতে পারে না। আমি অফিসে যাই, অফিস থেকে এসে দেখি যে আমার মা টয়লেটের মধ্যে ঘুমাইতে আছে, প্রস্রাব করেছে, প্রস্রাবের মধ্যে ঘুমাইতে আছে। তো কী করবো আসলে বুঝতে পারতেছিলাম না, কী করবো কিছুই বুঝতে পারতেছিলাম না, যে এরকম এরকম ঘটনা এগুলো ও করতেছে আমার আম্মার সঙ্গে। তখন আম্মা একদম টোটালি চোখে দেখতে পায় না, মানে একেবারে চোখ পুরোপুরিভাবে অন্ধ হয়ে গেছে, পুরোপুরিভাবে অন্ধ হয়ে গেছে। একদিন হলো কি ভাই, খুব কষ্ট হচ্ছে কথাগুলো বলতে। তখনও আমার ওর ঘরে একটা ছেলে হয়ে গেছে, আমার একটা বাচ্চা হয়ে গেছে, আমার সন্তান নাম হচ্ছে মেহেদি হয়ে গেছে। তো মেহেদি হয়ে যাওয়ার পরে আমি মানে কি করব, আর তখন ওকে ছাড়তেও পারি না, যে বাচ্চাটা তো মা হারাবে, বাচ্চাটা মুখের দিকে তাকায়। তখন আমি ওকে ছেড়েও দিব, যে ছেড়ে দিব, ওই ছেড়েও দিতে পারতেছি না, ভাবতেছি ও যদি ভালো হয়ে যায়। একদিন হলো কি, আমি আপনার অফিস থেকে আসার পরেই আমার যে বাসাটার সামনে একটা ছোট ব্যালকনির মতো আছে। এই ব্যালকনির ভিতরে আমি দেখি যে আমার মা অর্ধনগ্ন না ভাই, একেবারে উলঙ্গ অবস্থায় বসে আছে, মানে একদম উলঙ্গ। তখন মা টোটালি চোখে দেখতো না, একেবারেই চোখে দেখে না। পরে আমি আসার পরে আমি মারের দিয়ে একদম দেখে আমি মানে সাথে সাথে কাপড় আই না ওনারে পেঁচায়া ধরিয়া যে কী ব্যাপার মা, তুমি এখানে এরকমভাবে বসে আসো? মা বলে আমার শরীরটা চুলকাইতেছে, তা তোর বউরে বললাম যে একটু তেল দিয়ে দেওয়ার জন্য, তোর বউ মনে হয় তেল দিয়ে আমার বসাই দিছে। আমি বললাম তো তুমি বসে যে আসো, কোথায় বসে আসো জানো? মা বলে হ্যাঁ রুমেই বসে আসি, কই থাকবো? আমি যে এটা রুম? মা বলে হ্যাঁ এটা তো রুমে, তোর বউ তো আমাকে বললো আমাকে রুমে বসাইছে। কিন্তু আমার মা যেখানে বসে আছে তার সামনে দিয়ে হাজারো লোক যাইতেছে। আমার মা মানে শরীর ওভাবে কিন্তু বয়স্কর ছাপ ওভাবে পড়ে নাই, কিন্তু হঠাৎ কেন জানি মায়ের চোখগুলো নষ্ট হয়ে গেছে। এই অ্যান্টিবায়োটিক খাওয়াইছিলাম, চোখ মানে নষ্ট হওয়ার পরে ঢাকায় নিয়ে গেছে ডাক্তার দেখিয়ে, হঠাৎ করে জানি না চোখগুলো একদমই নষ্ট হয়ে গেল। তা আমি বললাম যে তুমি কি রুমে? মা বলে হ্যাঁ আমি রুমে। তো মারে আমি আর তখন বলি নাই যে মা তুমি তো রুমে না, তুমি এরকম একটা জায়গায়, এবং বললে তো মায়ের মনে আরও কষ্ট যাবে, মায়ের মনে আর কষ্ট দিতে চেনে, মারে আর বলি নাই। না বলে তখন ঘরে নিয়ে গেছি, ঘরে নিয়ে বললাম যে তুমি বসো, এখানে বসো। মা তখন বসছে, আমি তখন আইসা বললাম মুক্তা এটা তুমি কি করলা? ওই তখন আমারে বলার ধুর তোমার মতো অন্ধই, তারে দেখান না দেখার মাঝে কি আছে, ওরা কেউ দেখলেই কি হবে আর না দেখলেই বা কি হবে, এটা কোনো কথা হইল? সেদিন আমি সহ্য করে গেছি, আমি কিছু বলি নাই। আমি চলে গেছি আপনার এই অফিসে চলে গেছি। তার 2 দিন পরের কথা আপনাকে বলি। 2 দিন পরে একদিন হলো কি, আপনি ওই যে সেন্ট আছে, আপনি দেখবেন যে সেন্ট, দুপুরবেলা আমি অফিস থেকে খাইতে আসছি, আসার পরে দেখলাম মায়ের রুম থেকে প্রচণ্ড রকমের সেন্টের গন্ধ বেরোইতেছে, পারফিউমের গ্রাম। তো এত পারফিউমের গ্রাম মায়ের রুমে তো পারফিউম থাকার কথা না। ভাবলাম হয়তো আমার মা পায়খানা টায়খানা করছে, ও সম্ভবত পরিষ্কার করে নাই, এই জন্য মনে হয় পারফিউম দিয়ে রাখছে, এটা আমি ভাবতেছিলাম। তো এরপরে আমি কোনো কিছু বুঝি নাই। এরপরে যেটা জানতে পারলাম, ও আমার মাকে তরকারি দিছিল, মানে খাবারের যে তরকারি দিছে, তরকারি ছিল পুরা পচা, এত পচা ছিল যা বলার মতো। তো মা যদি খেতে যাইতো তো তার নাকে গন্ধ লাগতো, ওই তরকারির মধ্যে স্যান্ড দিয়ে দিছে, যাতে মা খাওয়ার সময় তার নাকের মধ্যে গন্ধ না লাগে। তো এরকম ধরতে মা একদিন আমার বলতেছে উনি ইলিশ মাছ খাবে। আমার বলে বাবা রে, আর সরি ইলিশ মাছের ডিম খাবে। আমার বলে আমার ইলিশ মাছের ডিম খাইতে ইচ্ছে করতেছে, যদি পারিস তুই আমার জন্য একটু ইলিশ মাছের ডিম নিয়ে আসিস, মা আমারে বলছে। তা আমি ইলিশ মাছ পাই না ওরকমভাবে, হচ্ছে তখন ইলিশ মাছ পাওয়া যায় না। আমি মোটামুটি খোঁজাখুঁজি করে একটা ইলিশ মাছ আমার জন্য ম্যানেজ করছি। আইনা আমি বললাম যে মুক্তা, এই ইলিশ মাছের যে ডিমটা আছে এই ডিমটা তুমি মাকে দিও, এই ডিমটা আমার মাকে দিও। উনি বলছিল যে ইলিশ মাছের ডিম দিয়ে আমার মা ভাত খাবে। ভাই আপনারে কি বলবো, আমি আসলে আমার কলিজাটা ফেটে যাইতেছে। ওই ইলিশ মাছের ডিম না দিয়া
আমার মায়ের প্লেটে যা দিয়েছে খাওয়ার জন্য, আমার মতো অন্ধ দেখে না, এটা বলতে পারবো না ভাই। আমার মন বলতেছিল আমার মায়ের ইলিশ মাছের দিবে না, মানে ডিম দিবে না, তো ইলিশ মাছের ডিম না দেখ অন্য কিছু তো দিবে, বা একটু হলেও তো দিবে। এই বিশ্বাসে ভাই আমি দুপুরে মা যখন খাইতে বসছে, আমি অফিসের কথা বলে বেরিয়ে গেছি, কিন্তু বেরিয়ে আমি জানলা দিয়ে দেখতেছিলাম যে আমার মায়ের ওইটা দিয়ে খাবার দিছে। এটা দেখার পরে আমি, এবং আমার মাও তা খাইতেছে, মাও তা খাচ্ছে, মায়ের নাকে কোনো গন্ধ লাগতেছে না। আল্লাহ, মানে আমি মনে মনে বলছি, আল্লাহ এটা দেখার আগে আমাকে মরণ কেন দিলাম না। খুবই কষ্ট পাইছে ভাই, অনেক কষ্ট পাইছে। যাই হোক, আমার মাও খাইলো, ও দিল, মা খাইতেছে। আমি তখন আস্তে আস্তে করে ঘরের দিকে আসছি, আসার পরে প্লেটটা টান দিছে। প্লেটটা টান দিয়া, ও কিন্তু সবসময় আমার মায়ের রুমে সেন্ট মারে, মানে সবসময় রুমে একেবারে সেন্ট মাইরা পুরো রুম আপনার চকচকা করে রাখে। আমি আসছি, আসার পরে প্লেটটা টান দিলাম। প্লেটটা টান দিয়ে আমি বললাম যে এটা কি, তুমি আমার মারে কি খাইতে দিছ? ও বলে খাইলে কি হয়েছে? আমি বললাম তুমি আমার মায়েরে মল খাইতে দিলা, আমার মা চাইছিল একটু মাছের ডিম দিয়া ভাত খাইতে, তুমি আমার মায়ের এটা দিলা। ও আমারে বলে বুড়া মানুষ, দুদিন পরে মইরা যাবে, চোখে দেখে না, জিব্বায় এত স্বাদ কেন, জিব্বায় এত স্বাদ কেন। এটা বলার পরেই ভাই এই প্রথম আমি ভায়োলেন্স হয়ে যায় আর কি, ওর গায়ে হাত তুলি, প্রচণ্ড রকমের ওকে মারি। এমন মারামারি যা বলার মতো না। ওকে মাইরা তখন আমি রাগে ক্ষোভে বিকালবেলা আমি তখন আবার অফিসের দিকে যাই। অফিস থেকে রাত 10টার দিকে তখন আমি ঘরে আসি, রাত 9টা কি 9:30 বা 10টার দিকে এসে দেখলাম ও নাই, আমার বাচ্চাটাও নাই, এবং রুমের মধ্যে যাওয়ার পর দেখি যে আমার মা শুয়ে আছে। যে মারে ডাকলাম যে মা, ও মা, ধীরে ডাক দিলাম যে মা, কথা বলে না। ধাক্কা দিয়ে তখন আমি বুঝতে পারলাম যে আমার মা আর এই পৃথিবীতে বেঁচে নাই। মানে আমি তখন বুঝতে পারলাম না যে কী হইতেছে। কয়েকটা বার ডাক দিলাম মা 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 বলে, কয়েকটা বার ডাক দিলাম, কিন্তু তার ভিতরে কোনো রকমের কোনো রেসপন্সই আমি পাই না, কোনো শব্দই নেই। এবং এরপরে ভালোভাবে করে দেখলাম যে উনি মরে আছে। তো আমি তখন পুরোপুরিভাবে শিওর হয়েছে যে মুক্তেই আমার মাকে মারছে। সাথে সাথে আমি থানাতে ফোন করি, এবং থানাতে ফোন করার পরে আমি পুলিশ নিয়ে আসি। পুলিশ আসে, আসার পরে পুলিশ বললো যে তারা ময়না তদন্ত করবে মাকে। তো আমি এই জিনিসটা সহ্য করতে পারি, যেভাবে হোক আমার মা তো মারা গেছে, এখন মাকে আবার পুলিশ কাটবে, চিরবে, এটা আমার কাছে ভালো লাগে নাই। যার কারণে যেভাবেই হোক আমি এটা ধামাচাপা দিয়েছি। ধামাচাপা দিয়ে ওর নামে একটা মামলা দিয়েছি। একটা মামলা দিয়ে আমি তখন আমার মাকে, আমাদের যে গ্রামের বাড়ি আছে, গ্রামের বাড়িতে আমি আমার মাকে দাফন করেছি। গ্রামের বাড়িতে মাকে দাফন করছি, এবং মাকে দাফন কাফন করে আমি গ্রামের লোকজনকে ডাকছি, ডাইকা আমি মায়ের একটা মিলাদও পড়াইছি, দোয়া পড়াইছি, মায়ের নামে সবাইকে খাওয়াইছি। খাওয়াইয়া আমি আবারও আমার এই উপজেলা শহরে চলে আসছি, এসে ওখানে আমি চাকরি করতেছি। তো এই পর্যন্ত কিন্তু আমি জানি না যে আমার সন্তান বা আমার বউ যে মুক্তা আছে ও কোথায় গেছে বা কোন জায়গায় আছে। এমন করে আমি তখন গ্রামের মানুষের সঙ্গে আবার একটু মোটামুটি কথাবার্তা বলতে শুরু করি। এমন করতে করতে একদিন হলো কি, আপনার দুপুরবেলা আমি কাজ করতেছি, এমন সময় আমাদের এক এলাকারই ছোটো ভাই নাম হিরণ, ওই আমার ফোন দিয়া বলতেছে যে আবির ভাই এক দারুণ ঘটনা ঘটছে, আপনি তাড়াতাড়ি বাড়িতে আসেন। তাই আমি বললাম এক দারুণ ঘটনা ঘটছে, তাড়াতাড়ি বাড়িতে আসবো, তাই কী হয়েছে আমারে বলো। বলে আপনার বউ আসছে। তাই আমি বললাম কী বলো, আমার বউ আসছে? আমি তো খুব হইলাম যে কইও, আমি পুলিশ দিয়ে ধরাই দিব যে তোর নামে মামলা আছে। আমি বললাম কই আছে, চোখে রাখো, আমি থানায় ফোন দিতে আসি, পুলিশ পাঠাইতে আসি। এই ছেলেটা হিরোন আমারে বলতেছে ভাই থানায় ফোন দিয়ে লাভ নাই, পুলিশ পাঠিয়েও লাভ নাই, যদি পারেন আপনি একটু আসেন, এখানে ভাই বড় ধরনের ঘটনা আছে। তাই আমি বললাম আরে বড় ধরনের ঘটনা কি আছে বলো না। পরে বলতেছে আপনার বউ যে আসছে, আপনার বউ কিন্তু পাগল। তাই আমি বললাম পাগল? বলে পাগল হয়ে আসছে, তাড়াতাড়ি বাড়িতে আসেন। তো আমি তখন সেখান থেকে রওনা দিলাম, রওনা দিয়ে বাড়িতে আসছে, আইসে দেখি যে হাজার হাজার মানুষ আমাদের বাড়িতে। ওই কী করতেছে, আমার মায়ের কবরের পাশে বসছে, বসে এরকম এক মুঠ মাটি নিতেছে, মুখে দিতেছে, সবার সামনে এরকম করে চাবাইতেছে, আবার মুখে দিতেছে, আবার চাবাইতেছে, আবার মায়ের কবরের ভিতরে এরকম মাথা পিটাইতেছে। তো আমি তখন বুঝতে পারতেছি আমার বাচ্চাটাও কিন্তু নাই, তখন আমার বাচ্চা কই সেটাও কিন্তু আমি বলতে পারি না, বেবিটা ওর কাছে নাই। আমি তখন ভাবলাম যে এরকমটা কেন করতেছে। সবাই ধরাধরি করছে, নিয়ে বাঁধছে। বাঁধার পরে আমি তখন ডাক্তার কবিরা জানছে, কবিরা যেগুলো জিন টিন ধরলো কিনা,
কবিরাজ যায় না, কবিরাজে চেষ্টা করলো কোনো কিছু আছে কিনা, কবিরাজ বলে যেন ওর মাথায় কোনো কিছু নেই, জিন টিন কিছুই নেই। তা ওর এই নাটক দেখে আমি তখন আবারও পুনরায় কাজে চলে গেছি। ধরো ওর এই নাটক দেখবে কে, আমি কাজে চলে গেছি, ভাবলাম হয়তো ঠিক হয়ে যাবে। এইভাবে 1 দিন 2 দিন 3 দিন করে সময়গুলো কাটতেছে, কিন্তু কোনোভাবে ওর কোনো ঠিক নেই। ওর যখনই খিদা লাগে তখনই ও মায়ের কবরের যে মাটি আছে মাটিগুলো নিবে এবং মুট করে মুখে দিবে আর গিলবে। একটা মানুষ কীভাবে এরকম কবরের মাটি খেয়ে বাঁচতে পারে? এবং কবরের উপরে যে ঘাস ওঠে, দুপা ওইগুলোও খায়, ঘাস উঠে, দুপা উঠে, এগুলোও খায়, কবরের মাটিও খায়। মানে যা আমার কাছে বিরল মনে হলো যে এটা কী ব্যাপার, একটা মানুষ এই সমস্ত জিনিস কীভাবে খেতে পারে। তো আমি বুঝতে পারতেছিলাম না যে মানে এগুলো কি। পরে ভাবলাম হয়তো একটা সময় ঠিক হয়ে যাবে, কিন্তু আমি ওকে কোনো ট্রিটমেন্ট করিনি, কোনো চিকিৎসা করিনি, বা আমি ওকে কোনো ডাক্তারের কাছে নিয়ে যাইনি, আমি কোনো জায়গায় ওকে নিয়ে যাইনি। তো দেখতাম তো এগুলো খাইতেছে প্রতিনিয়তই এগুলো খাইতো। তো সবাই আমাকে তখন বলা বলে করতেছিল একটা সময় যে ভাই আপনারই তো বউ, যা করছে যেটা করছে, একটা কাজ করেন, আপনি একটা ভালো ডাক্তার বা কবিরাজ দেখান, একটা ভালো ডাক্তার বা কবিরাজ দেখালে হয়তো ভালো হবে। তো যে আমার মাকে হত্যা করেছে আমি তোকে কখনোই ডাক্তার কবিরাজ দেখাবো না, আমি দেখাই নাই। তবে গ্রামের মানুষ তখন ওর প্রতি একটু সদয় হলো, বা গ্রামের মানুষ ওর প্রতি সম্ভবত মায়া লাগছে, গ্রামের মানুষ তখন চাঁদা উঠাইয়া ওকে বেশ কয়েকবার কবিরাজ দেখাইছে, ডাক্তার দেখাইছে, কিন্তু কোনোভাবেই ও আজও ঠিক হয়নি। এবং আজকের এই দিনটা পর্যন্ত একইভাবে মুক্তা আমার মায়ের কবরের কাছে বসে থাকে। মায়ের কবরে উঠা দুপা, মায়ের কবরে উঠা মাটি, এগুলা খেয়ে ও আজও আছে। তা আমার সন্তান মেহেদি কোথায় গেল বা কই আছে এর কোনো কারণ বা ব্যাখ্যা আমি খুঁজে পাই না। মেহেদিকে নিয়েও পালাইছিল। এবং পরিশেষে আমি এরপর একটা বিয়ে করি, এবং আমার যিনি বর্তমান ওয়াইফ আছে সে যথেষ্ট ভালো। আমার একটা মেয়ে সন্তান আছে, একটা ছেলে সন্তান আছে, তাদেরকে নিয়ে আমার সুখের অনেক সংসার। আমার মা মারা গেল 9 বছর, আজকের এই 9 বছরে একইভাবে মুক্তা এই কবরের পাশে বসে কবরের মাটি খাচ্ছে, যেটা আমাদের এলাকার এক বিরল ইতিহাস, তা সবাই জানে। যদি আপনি দেখতে চান লোকেশান পাঠালাম, আপনি এসে নিজেও দেখে যেতে পারেন। আপনাকে আমার ভালো লাগে সেখান থেকে আমার গল্পটা বললাম, যদি ভালো মনে করেন রেকর্ড করবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এ পর্যন্ত আমার সঙ্গে থেকে নোয়াখালীর ভাই মোহাম্মদ আবির হোসেনের জীবনের এই শিক্ষণীয় বাস্তব গল্পটা শোনার জন্য। গল্পটা রেকর্ড করে ভীষণ ভালো লাগলো, এবং গল্পের শেষের দিকটা এরকমই হওয়ার কথা যদিও ছিল না, তবে আল্লাহর তরফ থেকে এরকমই হয়েছে। আসলে কি জানেন, আমরা মানুষটা যখন কোনো অপরাধ করি, আমরা এই অপরাধটা বুঝতে পারি না যে এটা আমার অপরাধ। আর যখনই আমরা বুঝতে পারি যে আমি বড় অপরাধ করে ফেলেছি, তবে সেই জায়গা থেকে ছুটে আসার বা সেই জায়গা থেকে সরে আসার আর কোনো পথ থাকে না। আমরা দাঁত থাকতে কেউই দাঁতের মর্যাদা দিই না, তবে এটা হারিয়ে ফেলার পরে আফসোস করি, ইস কেন তাকে অবহেলা করলাম, কেনই বা এটা করলাম। আজকে নোয়াখালীর ভাই আবিরের স্ত্রী মুক্তার সঙ্গে যা ঘটেছে, তার থেকেও যদি এই পৃথিবীর মেয়েরা, এই পৃথিবীর বউয়েরা শিক্ষা না পায়, তবে তাদের শিক্ষা হবে মুক্তার মতো অবস্থা হলে। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন তাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। প্রিয় বন্ধুরা, আবারও বলে যাচ্ছি, আপনারা যারা নটির বিবির মসজিদ দেখতে চাননি, সেই মসজিদেও রয়েছে এরকমই এক ভয়ানক ইতিহাস। এটাতে ক্লিক করে আপনারা ভিডিওটা দেখে নিতে পারেন। আজ এখানে বিদায়, দেখা হবে নতুন দিন নতুন কোনো গল্পে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।